মনোমালিন্য করেন আমার জন্য। আর আপনি এসব থেকে দূরে থাকেন তাহলে ভালো হবে। আর আমাদের ফ্যামিলির পার্সোনাল ব্যাপার আমরা সমাধান করার চেষ্টা করব। কথাটা বলে মাহিন মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। আমি ভালো করে বুঝতে পারলাম যদি মাহিনের পরিবারের কেউ জানতে পারে যে তার ভাই তাকে ছেড়ে চলে গিয়েছে, হয়তো তারা দুজন ছিল, তাদের একটি শক্তি ছিল, তাই হয়তো তেমন ভাবে অত্যাচার করতে পারে না দুজনকে। একজন অত্যাচার করলে আরেকজন পাশে দাঁড়ায়, কিন্তু এখন যদি শুনেছে আয়াত এখানে নেই, তার ভাই এখানে এখন একা, তখন তো তারা আরো সুযোগ পেয়ে যাবে। না, এইভাবে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতে হবে, এর সমাধান বের করতে হবে। কারণ যেহেতু আমাদের বিয়েটা হয়ে গিয়েছে, যতদিন না আলাদা হচ্ছি ততদিন পর্যন্ত একটু মায়া কাজ করবে আমার। একটু চেষ্টা করে দেখি সবাইকে একত্রিত করতে পারি কিনা দেখি। চেষ্টা করতে তো সমস্যা নেই, চেষ্টা করেই দেখি না, পারলে হাল ছেড়ে দিয়ে চলে যেতে হবে এই সংসার থেকে। তারপর আর কোনো কথা বললাম না, চুপচাপ বাথরুমে চলে গেলাম। গোসল করতে হবে, শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, এখন গোসল করলে খুব খারাপ লাগবে। সকাল থেকে এখন পর্যন্ত না খেয়ে আছি, কেউ আমাকে খাবারের জন্য নিতে আসলো না। এখন বুঝতে পেরেছি এখানে থাকতে হলে সবকিছু নিজের মতো করে চালিয়ে যেতে হবে, কারোর জন্য অপেক্ষা করলে না খেয়ে এখানে মরতে হবে। মাথা ব্যথা করতেছে, গোসল করে এসে কিছু খাইতে হবে আমাকে, কেউ আমাকে খাওয়ার জন্য এখানে জোর করবে না। গতকালকে যে আমাদের বিয়ে হয়েছে, আর আজকে যে আমি এখানে একটা নতুন মানুষ, কেউ আমাকে দেখতে আসলো না, তার মানে নিজের অধিকারটা এখানে নিজেকে বুঝে নিতে হবে, কারোর জন্য থেমে থাকা যাবে না। আমি গোসল করে রুমের ভেতর এসে দেখি মাহিন বিছানার উপর বসে আছে। আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। একটু আগে নাকি সে বাহিরে চলে গেল, এখন ঘরের ভেতরে কি করে? তার মতলব কিছু বুঝতেছি না। আমি কোনো কথা বললাম না, চুপচাপ আমার মতো আমি কাজ করতে লাগলাম। আমি আমার ভেজা কাপড়গুলো চেঞ্জ করে কিছু সিম্পল শুকনা কাপড় পরে নিলাম। মাহিনকে দেখে মনে হচ্ছে অনেক টেনশনে আছে, তাই তার সাথে কথা বলা বোকামি হবে। আর তার সাথে কথা বললে অপমান হওয়া ছাড়া আর কিচ্ছু হবে না। তাকে যদি ভালো কথা বলতে চাই, সে আমাকে অপমান করে ছেড়ে দেবে। তাই নিজেকে চুপ থাকা এখন বেটার মনে করতেছি। আর আমার অনেক ক্ষুধা লেগেছে। আমি তার সাথে কোনো কথা না বাড়িয়ে বাইরে পা রাখলাম। বাইরে কোথাও যাবে না, বাইরে অনেক ঝামেলা হয়েছে। আর আমি আপনার জন্য খাবার কিনে নিয়ে আসলাম। আপনি রুমে খাবেন, রুমে থাকবেন, রুম থেকে বের হবেন না। যতদিন আসেন এখানে রুমের ভিতরে থাকবেন, আর যখন চলে যাবেন একবারে চলে যাবেন। আমি মাহিনের মুখ থেকে হঠাৎ এরকম কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমি বাইরে যাব না কিসের জন্য? আমাকে তো বাইরে যেতে হবে। আমি তো মানুষ, আমি তো রোবট না। সে সব সময় আমি সব সময় আমি রুমে বন্দি হয়ে থাকবো? আর আমি তো জেলখানায় এসে থাকছি না যে আমাকে বাইরে গেলে কেউ আমাকে মেরে ফেলবে। আমি তখনও কয়দি না বা অন্য কিছু না। আমি তো কোনো ভুল করিনি কারো সাথে, তাহলে সবাই আমার সাথে কিসের জন্য খারাপ ব্যবহার করবে? আমি ওনার কথা শুনি না, বাইরে চলে আসলাম। হঠাৎ করে পেছন থেকে কে যেন আমাকে আটকে দিল। পেছনে ঘুরে তাকিয়ে দেখি মাহিন। তোকে বলছি না তুই এখন রুমের ভিতরে থাকবি, বাহিরে যাবি না? আমার কথা না শুনে বাহিরে যাচ্ছিস কিসের জন্য? এতই যদি বাহিরে যাওয়ার ইচ্ছা হয় তাহলে আমার বাসা ছেড়ে চলে যাচ্ছিস না কিসের জন্য? দেখেন, আপনার সাথে আমার কথা হয়েছে কি? আমি এখানে কাজ করে খাবো, আর বাইরে যদি সবার কাজ না করি তাহলে তো কেউ আমাকে খাবার দেবে না। দেখেন, আমি গতকাল থেকে না খেয়ে আছি, কেউ আমাকে এসে বললো না খাবার খেয়ে যেতে, বাকিরা আমার খোঁজ খবর পর্যন্ত নিল না। তার মানে আমাকে তো কাজ করতে হবে। অনেক বড় বড় কথা, ভালো বলিস। এখন আমি যেটা বলতেছি সেটা শোন, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে। তোর জন্য রুমের ভেতরে খাবার রেখে দিয়েছি, সেগুলো খেয়ে নে। চুপচাপ মেরে শুয়ে থাক, মাথা গরম আছে। আর আমি দেখছি আয়াতকে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। আমি সবাইকে খবর দিয়েছি, আয়াতকে কেউ নাকি দেখতে পাইনি এখনো পর্যন্ত। যখন আয়াত চলে যাচ্ছিল তখন তো আপনি সুন্দর দাঁড়িয়েছিলেন। তখন যদি আপনি চলে যেতে না দিতেন তাহলে হয়তো আজকে আপনার টেনশন করা লাগতো না। হয়তো আয়াত আপনার সাথে একটু রাগ করে কথা বলছে, আর আপনি যদি তাকে রাগ দেখাতেন, আমার মনে হয় না আপনার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পেত আয়াত। আমি আয়াতের চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি সে আপনাকে কতটা সম্মান করে। তোকে বলছি না আমার সাথে কথা বলবি না? তোকে যেটা করতে বলেছি সেটা কর, না হলে কিন্তু মাথা গরম হলে কি করব বুঝতে পারতেছি না। তাই তোকে আমি সুন্দর হয়ে যেটা করতে বলছি তুই সেটা শোন, চুপচাপ আমার কাজগুলো কর। আয়াতের সাথে যে মেয়েটা ছিল সে মেয়েটার সাথে কথা বলে দেখেন। আয়াত মেয়েটাকে মনে হয় অনেক ভালোবাসে, কারণ
আমি কি একটা বলছিলাম তার জন্য আমাকে খুন করতে চেয়েছিল আয়াত। তার মানে বুঝতে পারতেছেন মেয়েটাকে কতটা ভালোবাসে আয়াত। আমার মনে হচ্ছে আয়াত এখন সেই মেয়েটার সাথে আছে। আপনি মেয়েটার খোঁজ খবর নেন, তাহলেই পেয়ে যাবেন। আচ্ছা, আমি খোঁজ খবর দিচ্ছি। তুমি গিয়ে খাবারগুলো খেয়ে নাও, কারণ তোমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে। আর আমাকে আইডিয়াটা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তাই তোমাকে সুন্দরভাবে বলেছি। তুমি এখন অনেক ক্ষুধার্ত। তোমাকে যেটা বলবো তোমার কাছে খারাপ মনে হবে। তাই তুমি এখন যাও, খেয়ে নাও, সুস্থ থাকবে। মাহিনের মতিগতি আমি কিছু বুঝতেছি না। এক্ষুনি আমাকে রাগ দেখাচ্ছে, আবার এক্ষুনি আমাকে বুঝিয়ে দিচ্ছে। তার মনের ভেতরে কি চলতেছে আমি এখন কিছুই বুঝতে পারতেছি না। তার মনে এখন হাহাকার চলতেছে, কারণ সে যদি তার একমাত্র ভাইকে হারিয়ে ফেলে তার জীবন থেকে, তাকে সবাই অতিষ্ঠ করে তুলবে, তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। হয়তো এখন সে নিজের জীবনটা দিয়ে দিতে পারে, হয়তো সে তার ভাইকে অনেক ভালোবাসে। তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। কি হলো? এখানে দাঁড়িয়ে কি ভাবতেছো? যেটা বলতেছি সেটা করতেছো না কিসের জন্য? মাথা গরম করো না এখন। যেটা করতে বলছি সেটা করো। আমি বাহিরে যাচ্ছি, দেখি কি করা যায়। দেখে শুনে যাবেন, আর খোঁজ খবর পেলে আমাকে একটু জানাবেন। আপনার ফোন নাম্বার আমাকে দিয়ে দেন, আমি আপনাকে ফোন করব। আপনার ফোন নাম্বারটা না থাকলে তো আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। আমার নাম্বার দিয়ে তুই কি করবি? আমার নাম্বার তোকে দিতে পারবো না। তুই চুপচাপ এখানে বসে থাক, আর কোনো কথা বেশি বাড়াবি না। আমি এখন যাচ্ছি। আজব তো, আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? একটু ভালোভাবে কথা বললে তো হয়। আমি তো এখানে নতুন মানুষ, আর আপনাদের পরিবারের ঝামেলা আমাকে কেন দিচ্ছেন বুঝতেছি না। আমি শুধু নাম্বারটা নিয়েছি, আর আপনি আমাকে... ওই স্যার, কান্না করতে হবে না। আমার বালিশের নিচে আমার ফোন নাম্বার আছে, সব সময় থাকে আমার ফোন নাম্বার। যদি কোনো প্রয়োজন হয় আমাকে ওইখান থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করিস যখন তোর প্রয়োজন হবে। আমি এখন বাইরে যাচ্ছি, আর কোনো কথা বলবি না আমার সাথে। কথাটা বলে মাহিন বাসা থেকে বেরিয়ে গেল। আমি বুঝতে পারি না মাহিনের মতিগতি, আমি কিচ্ছু বুঝতে পারি না সত্যি। আমার মাঝে মাঝে মনে হয় লোকটা মনে হয় আমাকে একটু খেয়াল করে, মাঝে মাঝে মনে হয় আমাকে রাস্তার মেয়ে মনে করে, মাঝে মাঝে মনে হয় যেন লোকটা আসলে অনেক গভীরভাবে শোকা হতো। এই মানুষটার মতিগতি বুঝতে পারছি না। তার সাথে কিভাবে কথা বললে উনি আমার সাথে ভালোভাবে কথা বলবে, আমি তো সেই জিনিসটাই বুঝতে পারতেছি না। মাঝে মাঝে মনে হয় যে না, সবকিছু ঠিকঠাক আছে, সুন্দরভাবে কথা বলতেছে, কিন্তু কথার মাঝে হুট করে রাগ দেখিয়ে আবার আমাকে নানা ধরনের কথা শুনিয়ে দেয়। কিন্তু মাহিন মাঝে মাঝে এমন ব্যবহার করে আমার সাথে, মনে হচ্ছে যে আমাকে এখনই বাসা থেকে বের করে দিবে। কিন্তু একটু পরে ঠিকই আমার সাথে এরকম ভাবে কথা বলে, আমাকে ভালোভাবে বুঝিয়ে দেয়, মনে হয় সব ঠিকঠাক আছে। অনেক বকবক করলাম, আমার ক্ষুধা লেগেছে, এখন খাবো। গিয়ে দেখি কি নিয়ে এসেছে আমার জন্য। ভালো খাবার এনেছে নাকি বাজার থেকে যেটা পেয়েছে সেটাই নিয়ে এসেছে। তারপর রুমের ভেতরে প্রবেশ করে দেখি যে আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। দেখে খুব ভালো লাগলো, কিন্তু হঠাৎ করে তার ব্যবহারের কথাগুলো মনে পড়লো, মনটা খারাপ হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে এমন ব্যবহার করে আমার সাথে, মনে হচ্ছে যে সবকিছু মনে হয় ঠিকঠাক হয়ে যাবে আমাদের মধ্যে। আজ অনেক সুন্দর করে নিজেকে পরিপাটি করে সাজিয়ে নিলাম। নীল শাড়ির সাথে ম্যাচিং করে নীল চুড়ি পরেছি, চোখে হালকা কাজল লাগিয়েছে, কপালে ছোট্ট একটা কালো টিপ লাগিয়ে দিয়েছি, আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছি। কি ভাবতেছেন আজকে আমি আয়াতকে প্রপোজ করব? মোটেও না, আমি এমনিতেই সাজিয়ে গুছিয়ে নিচ্ছি নিজেকে। দেখি আয়াত আমাকে দেখে কি মন্তব্য করে। আমি মোটেও তার উপর দুর্বল না, কিন্তু তার সাথে থাকতে আমার খুব ভালো লাগে। প্রতিদিন সন্ধ্যায় সে আমাকে জোর করে আড্ডা দেওয়ার জন্য নিয়ে যায়, তো তার জন্য আজকে আমি যাব। আজকে যেহেতু তার মন খারাপ, তার মন ভালো করার জন্য আমি এভাবে নিজেকে সাজিয়ে নিলাম, যাতে করে আমাকে দেখে নিজের যত মন খারাপের কারণ আছে সবগুলো ভুলে গিয়ে আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় তার জন্য। আমি যখন আমার হোস্টেল রুম থেকে বেরিয়ে যাব, তখনই আমার রুমমেট রুমের ভেতর প্রবেশ করে নিল, আর আমাকে দেখে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো, আর আমাকে বলতে লাগলো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি যখন তার পাশ কাটিয়ে চলে যাব, তখন সে আমার হাত ধরে ফেললো। কিরে, কই যাচ্ছিস? তোকে আজকে অন্যরকম লাগতেছে কেন? কোনো ছেলেকে পছন্দ হয়েছে নাকি, বা কারো প্রেমে পড়েছিস নাকি? তোকে তো এভাবে আমি কখনো সাজিয়ে গুছিয়ে বাহিরের দেশে দেখিনি। আর বলিস না, এমনিতেই যাচ্ছি, আজকে ভালো লাগতেছে তাই যাচ্ছি। আমার মন যেদিন যেমন থাকে আমি তো সেদিন সেভাবেই থাকি, তুই তো ভালো করেই জানিস।
আজকে মন চাইলো আমাকে একটু নিজেকে সাজিয়ে দেখি কেমন লাগে। আমি সব বুঝি, নিজের জন্য সেজেছিস নাকি আয়াতের জন্য সেজেছিস সেটা তো আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আজকে আয়াত তোকে কোথায় নিয়ে গেছিল রে? আমি তখন কতবার ডাকলাম, তুই আমার কথা শুনলি না। আর বলিস না, আয়াত তার বাসায় আমাকে নিয়ে গিয়েছিল। তার বড় ভাইয়া বিয়ে করেছে, তাকে বলে নাই, ইত্যাদি ইত্যাদি নিয়ে ঝামেলা হয়েছে। তার জন্য একটু মন খারাপ। সন্ধ্যার সময় আমি তাকে ডেকেছি, তার সাথে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর চলে আসব। আমার মন খারাপ থাকলে সে যেহেতু আমার মনটা ভালো করে, তার মানে আমারও তো একটা দায়িত্ব আছে। আজকে তার মন খারাপ, আর আমাকে তার মন ভালো করতে হবে। তুই আবার আয়াতের প্রেমে পড়ে গেলি না তো? যেভাবে নিজেকে সাজিয়ে নিয়েছিস, মনে হচ্ছে না তুই আয়াতের মায়ায় পড়তে আর বেশি দিন সময় নিবি। আজকে আয়াতের যে অবস্থা হবে, তোকে দেখে কত প্রশ্ন করবে আমি বলে দিচ্ছি। আজকে শিওর আয়াত তোকে প্রপোজ করবে। চুপ থাক, আমি ভালো করে জানি এরকম কিছু হবে না। আমি জাস্ট ওর মন ভালো করার জন্য যাচ্ছি। ও যখন একটু হাসি খুশি থাকবে, তখন আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসব। আর 1 সপ্তাহ পর আমাদের পরীক্ষা, তাই এখন এসব নিয়ে মাথা ব্যথা না করাই ভালো। তুই পড়তে বস, আমি যাচ্ছি আর আসবো। আচ্ছা, বেশিক্ষণ দেরি করিস না, তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করিস, না হলে পরে আবার তোকে হোটেলে প্রবেশ করতে দিবে না। আর তখন আয়াত এসে চিল্লাচিল্লি শুরু করে দিবে, সবার ঘুমের 12টা বাজিয়ে ছেড়ে দিবে। আচ্ছা, তুই আমাকে নিয়ে টেনশন করিস না, আমি বেশিক্ষণ সময় নেব না। যাবো আর তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। আর আমার জন্য তোদের যদি এত সমস্যা হয়, আমাকে আগে বলিসনি কিসের জন্য? আচ্ছা, এসব নিয়ে আবার পরে বসে গল্প করতে পারবো। এখন তুই যেখানে যাচ্ছিস যা, তোর এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আবার বেশি দেরি করলে আয়াত এসে চিল্লাচিল্লি করবে। আমার জন্য তোর উপর অনেক অত্যাচার যাবে, আর তোকে সেটা সহ্য করতে হবে। তাই আমি চাচ্ছি না তুই অত্যাচার সহ্য করে, এখন তুই যা। তারপর আমি আমার রুমমেটকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। আজকে কেমন যেন লজ্জা লাগতেছে, এভাবে সেজেগুজে যাচ্ছি। আর আয়াত হঠাৎ করে কি থেকে কি বলবে, তার মুখে তো কোনো কিছুই আটকায় না। কখন কি বলে বসে আর কখন কি করে বুঝতে পারি না। পরে আবার কন্ট্রোল করতে না পেরে যদি উল্টোপাল্টা কিছু করে, তাহলে তো লজ্জায় মরেই যাব। যাই হোক, আজকে তার মন ভালো করতে হবে, এটাই আমার উদ্দেশ্য। তাছাড়া কোনো উদ্দেশ্য নেই। এখন যাই, আর সে যদি উল্টোপাল্টা কাজ করতে চায়, তাহলে সেখান থেকে চলে আসব। এখন যাই, তাকে গিয়ে দেখি সে এসেছে কিনা। পাগলা রেগে গেলে তো আবারও মানানো যাবে না পরে। আর বেশি দেরি না করে রাস্তায় বেরিয়ে একটা রিক্সা নিলাম। রিক্সাতে করে আমাদের ক্যাম্পাসে চলে আসলাম। ক্যাম্পাসে এসে আমি আমাদের সেই পরিচিত আড্ডার জায়গায় বটবৃক্ষের নিচে বসে পড়লাম। এই 1 বছর ধরে সে এখানে কত স্মৃতি আছে। সব বন্ধু বান্ধবদের সাথে এখান থেকে পরিচয়। এখানে সব ধরনের আড্ডা হয়। আর পাশে একটা বাদাম নিয়ে চাচা বসে থাকেন, আর সেখান থেকে বাদাম নিয়ে এসে এখানে বেশ আড্ডা দেওয়া হয়। আর এখানেই আয়াতের সাথে আমার পরিচয়। আর আয়াত এখানে আমাকে প্রথম দেখাতে কিস করে। সেদিনের কথাটা ভাবলে আজকেও আমার নিজের অজান্তেই কেমন জানি গাটা জ্বলে ওঠে। সেদিন সে সবার সামনে আমাকে যে অপমানটা না করেছে, সেদিন তো আমি বুঝতে পারিনি যে এই ছেলেটাকে সব সময় সহ্য করতে হবে। আমি ভেবেছিলাম সেদিন থেকে সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু না, সেদিন থেকে আমাদের সবকিছু শুরু হয়। বলা চলে সেদিনের পর থেকে আয়াতের প্রতিদিনের পাগলামি আমাকে অতিষ্ঠ করে তুলেছিল। প্রতিদিন, এবং এখনো চলতেছে। আপাতত আয়াতের মন খারাপ, আজকে অন্তত শান্তিতে আছি, না হলে এতক্ষণ কতবার অত্যাচার করত। আর হ্যাঁ, ভালো কথা, আমি তো ক্যাম্পাসে চলে এসেছি, কিন্তু আয়াতকে দেখতে পাচ্ছি না। বাকি সবাই চলে এসেছে, কিন্তু আয়াত নেই, কোথাও চোখে ধরতেছে না। সবাই আমাকে জিজ্ঞেস করতেছে আয়াতের কথা, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারতেছি না। আমি সেখান থেকে উঠে এক সাইডে চলে আসলাম। কিন্তু এতক্ষণ দেরি করার কথা না আয়াতের, কিন্তু আজকে এতক্ষণ দেরি করতেছে কিসের জন্য? আমি 2 ঘন্টা ধরে এখানে বসে আছি, কিন্তু আয়াতকে দেখতে পাচ্ছি না। তাকে অনেকবার ফোন দিয়েছি, তার ফোনটা বন্ধ। সবাইকে বলেছি তার ফোনে ফোন দিতে, সবাই ফোন দিয়েছে, কিন্তু তার ফোনটা বন্ধ। আমার কলিজা হাহাকার শুরু হয়ে গেল। এটা কি হচ্ছে? আয়াত আমার ফোন ধরতেছে না কিসের জন্য? তার উপর বন্ধ কিসের জন্য?
আমি এত কষ্ট করে এত সুন্দর করে নিজেকে পরিপাটি করে সাজিয়ে নিয়ে আসলাম তাকে দেখানোর জন্য, তাহলে কি আমার সব কষ্ট বৃথা যাবে? আজকে আমি কত প্ল্যান করে আয়াতকে আজকে আমি নিজ থেকে একবার জড়িয়ে ধরে নিজের ইচ্ছা পূরণ করব। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আয়াত ক্যাম্পাসে আসলো না, আর ফোন বন্ধ করে রেখেছে। পাগলটা আবার উল্টোপাল্টা কিছু করলো না তো? তার ভাইয়ের উপরে রাগের বশে এখন সে কোথায় আছে আমি নিজেও জানি না। আয়াত কোথায় থাকে আমি সেটাও এখন পর্যন্ত দেখিনি, কারণে তার সাথে আমার এখানে সবসময় আড্ডা হয়। কি রে, এখনো হোস্টেলে ফিরবি না? একটু পরে গেলে তো দারোয়ান আর ঢুকতেই দিবে না, তখন তো আবার মহাবিপদে পড়বো। আজকে আয়াত তো আসলো না, তখন তোকে আবার কে ভিতরে নিয়ে যাবে? এখন চল, আর কতক্ষণ অপেক্ষা করবি তার জন্য? দেখো, আজকে ছেলেটা আসলো না, আমি কত কষ্ট করে তার জন্য সেজে গুজে আসলাম, কিন্তু সে আজকে আসলো না। তার ফোনটা বন্ধ করে রেখেছে। মন মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে, যেটা তোকে বলেও বোঝাতে পারবো না। আরে টেনশন করিস না, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে দেখবি। আয়াত হয়তো অন্য কোথাও গিয়েছে, আর ভুলেই হয়তো ফোনটা বন্ধ করে রেখেছে। দেখবি কালকে চলে আসবে, সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। সেটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু আমি যতদূর জানি আয়াত কখনো নিজের মন খারাপ করে আমার থেকে দূরে থাকে না। অন্তত আমি এই 1 বছর ধরে আয়াতকে যতটা চিনি তাতে আমি বলতে পারি যে আয়াত কি রকম ছেলে, কারণ এই 1 বছরে তো আমরা সব থেকে বেশি একে অন্যের বিষয়ে জেনেছি। আরে সমস্যা নেই, দেখবি যে কালকেই চলে আসবে। আছে হয়তো কোথাও। আয়দের কি মনটা খারাপ নাকি? আয়দের মন খারাপ থাকলে সে কিন্তু একটা জায়গায় যায়, আমাকে একজন নিয়ে গিয়েছিল সেই জায়গায়। তুই এতক্ষণ আমাকে এই কথা বলিসনি কিসের জন্য? আমাকে তুই এখন এই কথা বলতেছিস? আমি এখন সেই জায়গায় যাব, তুই আমাকে এখনই নিয়ে চল প্লিজ। কি বলিস, তোর মাথা ঠিক আছে? এখন যাওয়া যাবে না, এখন তো সে জায়গায় কোনো গাড়িই যাবে না আমার জানা মতে। এখান থেকে অনেক দূরে জায়গাটা, আর আমাদের দুজন মেয়েকে দেখলে বদমাস ছেলেগুলো আমাদেরকে ডিস্টার্ব করবে, কারণ জায়গাটা যেমনই ভালো তেমনই খারাপ। কিচ্ছু হবে না, তুই আমার সাথে চল, দেখবি যে আমাদের কোনো কিচ্ছু হবে না। তুই আমাকে এখন সেই জায়গাটা নিয়ে যা প্লিজ, আমি তোকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, তুই আমাকে এখন নিয়ে যা। তুই এখন হোস্টেলে চল প্লিজ, কারণ একটু পর হোস্টেলের গেট বন্ধ করে দেওয়া হবে, তখন আমরা হোস্টেলে প্রবেশ করতে পারবো না, আর পরে মহা ঝামেলায় পড়ে যাব। প্রিন্সিপালের কাছে আমাদের নামে নালিশ যাবে। প্লিজ আজ অন্তত চল, কালকে সকালে আমি তোকে নিয়ে যাব। তুই এতক্ষণ আমাকে এই কথা বলিসনি কিসের জন্য? তাহলে এতক্ষণ আমার সেই জায়গায় পৌঁছে যেতে পারতাম, আর আয়াতকে সঙ্গে করে নিয়ে চলে আসতে পারতাম। তুই এতক্ষণ আমাকে এটা না বলে এখন বলতেছিস? এতক্ষণ তো আমার এই কথাটাই মনে ছিল না, আর এখন মনে হলো, তাই তোকে বললাম। এখন চল প্লিজ, আর এখানে থাকা যাবে না, অনেক দেরি হয়ে গেছে এমনিতেই। তারপর আর কোনো উপায় না পেয়ে শিল্পার সাথে যেতে বাধ্য হলাম। আমি আমার হোস্টেলে ফিরে যাচ্ছিলাম, এই অবস্থায় আমার মাথা চক্কর দেওয়া শুরু করে দিল। আমি কি করলাম? আমি কেন তখন আয়াতকে যেতে দিলাম? আমি জোর করলে কিন্তু আয়াত যেতে পারতো না। আমি কেন তখন মশকরা করলাম তার সাথে? আমি তো এতটা সিরিয়াস ছিলাম না। আমি ভেবেছিলাম যে আমার সাথে মজা করতেছে, আমাকে সারপ্রাইজ দিয়ে চলে আসবে, কিন্তু আজকে আমি আয়াতের এরকম ব্যবহার দেখে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ আয়াত আমাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারে না। আর আজকে সেই দুপুর থেকে আমাকে দেখতেছে না, কিন্তু ছেলেটা আছে কিভাবে তাহলে? নাকি আমার বলা কথাগুলো তাকে এতটাই আঘাত করেছে যে আমার কাছে আসার সব রাস্তা বন্ধ করে দিয়েছে? আমি তো সব সময় তাকে বলেছি আমার জীবন থেকে চলে যেতে, আমি যেন কখনো তার মুখ না দেখি। কত কি বলে আমি তাকে কত রাগ দেখাই, আমি রাগের বশে কত কি অন্যায় কথা বলে ফেলি। কিন্তু এখন বুঝতে পারতেছি আয়াত যখন আমাকে ডিস্টার্ব করতেছে না, এখন ইচ্ছে করতেছে সে আমাকে ডিস্টার্ব করুক, আমাকে সব থেকে বেশি জ্বালাতক করুক। আমি চাই আয়াত আমার কাছে ফিরে আসুক। মনটা ফেটে যাচ্ছে, তবুও কিছু করার নেই। তারপর আমি শিল্পার সাথে আমার রুমে চলে আসলাম। কি হলো, আপনি ফিরে আসলেন যে? আয়াতকে খুঁজে পাওয়া যায়নি, আর আপনাকে দেখে এরকম লাগতেছে কিসের জন্য? অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কারো কাছ থেকে কোনো খবর পেলাম না। সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, আর মেয়েটার সাথে কথা হয়নি। এত রাতে হোস্টেলে নাকি পুরুষ প্রবেশ করতে দিবে না, গার্লস হোস্টেল বলে কথা। সমস্যা নেই, কালকে সকালে গিয়ে তার সাথে কথা বলবেন। তার সাথে তো আমাকে সারপ্রাইজ দিয়ে চলে আসবে, কিন্তু আজকে আমি আয়াতের এরকম ব্যবহার দেখে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম,
কারণ আয়াত আমাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারে না। আর আজকে সেই দুপুর থেকে আমাকে দেখতেছে না। কিন্তু ছেলেটা আছে কিভাবে তাহলে? নাকি আমার বলা কথাগুলো তাকে এতটাই আঘাত করেছে যে আমার কাছে আসার সব রাস্তা বন্ধ করে দিয়েছে? আমি তো সব সময় তাকে বলেছি আমার জীবন থেকে চলে যেতে, আমি যেন কখনো তার মুখ না দেখি। কত কি বলে আমি তাকে কত রাগ দেখাই, আমি রাগের বশে কত কি অন্যায় কথা বলে ফেলি। কিন্তু এখন বুঝতে পারতেছি, আয়াত যখন আমাকে ডিস্টার্ব করতেছে না, এখন ইচ্ছে করতেছে সে আমাকে ডিস্টার্ব করুক, আমাকে সব থেকে বেশি জ্বালাতক করুক। আমি চাই আয়াত আমার কাছে ফিরে আসুক। মনটা ফেটে যাচ্ছে, তবুও কিছু করার নেই। তারপর আমি শিল্পার সাথে আমার রুমে চলে আসলাম। কি হলো, আপনি ফিরে আসলেন যে? আয়াতকে খুঁজে পাওয়া যায়নি, আর আপনাকে দেখে এরকম লাগতেছে কিসের জন্য? অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কারো কাছ থেকে কোনো খবর পেলাম না। সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, আর মেয়েটার সাথে কথা হয়নি। এত রাতে হোস্টেলে নাকি পুরুষ প্রবেশ করতে দিবে না, গার্লস হোস্টেল বলে কথা। সমস্যা নেই, কালকে সকালে গিয়ে তার সাথে কথা বলবেন। তার সাথে তো যোগাযোগ করতে পারে, কারণ মেয়েটাকে যে প্রাধান্য দিচ্ছিল আপনার ভাই, তাতে মনে হয় না মেয়েটার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে, কারণ মেয়েটার মুখে মায়া আছে বলতে হবে। আজকে শুধু তোমার জন্যই সমস্যাগুলো হলো। তোমার সাথে আমার বিয়েটা না হলে তাহলে হয়তো এত সমস্যা হতো না। আজকে আমার ভাইয়ের সাথে আমার ঝামেলা হতো না, আজকে আমি তাকে হারাতাম না। দেখেন, যদি আপনি আমাকে বিয়ে না করতেন, আমি কি আপনাকে বিয়ে করতে পারতাম? আপনার ফ্যামিলি জোর করেছিল আমার ফ্যামিলিকে, আর আমার ফ্যামিলি একটু মত ছিল, যার জন্য আমাদের বিয়েটা হয়ে গিয়েছে। আমি জানি না আমি কি করব না করব, বাট আমি তো ভালো মেয়ে না, আমি খারাপ মেয়ে। আমার কথা তো কারো কাছে গ্রহণযোগ্য না, তাই না? অনেক হয়েছে, আর নিজেকে সাধু সাধু বলতে হবে না। অনেক সাধু সেজেছ, আর তোমাকে নাটক করতে হবে না। এখন চুপচাপ তুমি ঘুমিয়ে পড়ো, আমার সাথে কোনো কথা বলবে না। মাথা কাজ করতেছে না, উল্টাপাল্টা আবার। আপনি শুধু দুর্বল মানুষের উপরে প্রতিবাদ করতে পারেন। আপনার ফ্যামিলিতে কেউ যদি আপনাকে গালিগালাজ করে বা আপনাকে করে, তার বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারেন না। আমি একটা খারাপ মেয়ে যেই শুনেছেন, তখন থেকে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। আমি যদি তাদের দলে যোগ দিয়ে আপনার উপর খারাপ ব্যবহার করি, তাহলে ভেবে দেখেছেন আপনার কি অবস্থা হবে? সমস্যা নাই, আমি অভ্যস্ত সহ্য করতে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমার ভাইটা আমার পাশে নেই। তাহলে এই কথা বলার সাহসটুকু তোর কলিজায় থাকতো না। এতক্ষণ তো কলিজাটা ছিঁড়ে ফেলতাম। আজকে আমার মন ভালো নেই, তাই বেশি কথা বলবি না, চুপচাপ থাক। তাহলে আপনি আপনার ভাইকে যেতে দিলেন কিসের জন্য? যার জন্য আপনার বুকে এত সাহস থাকে, আপনি কিভাবে রাগ দেখাতে পারবেন তার সাথে? শান্তশিষ্টভাবে কথা বলা যায়, তাই না? আর আমি মনে করি এখানে আপনার ভুল, কারণ আপনি আপনার ভাইকে আটকানোর চেষ্টা করেননি। আমি তোমাকে বিয়ে করেছি, সেটা আমার জীবনের জন্য প্রথম ভুল। বিয়ে না হলে আমার ভাইকে হারাতাম না। সব হয়েছে শুধু তোমার জন্য, তাই তুমি কথা বলবে না। আমার রাগ কিন্তু অলরেডি অনেক কন্ট্রোল করেছি, আর পারতেছি না। তুমি চুপচাপ শুয়ে পড়ো নিচে গিয়ে। দেখেন, আপনার মনের ভেতর যত কষ্ট আছে, যত দুঃখ আছে, আমার সাথে শেয়ার করতে পারেন আপনি। আমি কথা দিচ্ছি, আমি যতই খারাপ হই না কেন, আপনার কথাগুলো কাউকে শেয়ার করব না মরার আগ পর্যন্ত। তোকে কি বলেছি তুই ঘুমিয়ে পড়? তুই এত কথা বলতেছিস কিসের জন্য? আমার সাথে বসেছে, তোকে ঘুমাতে বলছি না আমি? দেখেন, আপনি যেহেতু আমাকে কাজের মেয়ে হিসেবে এই বাসায় রাখতে চাচ্ছেন, তাহলে আমি একটা কথা বলি। আপনি আপনার মনের মতো একটা মেয়ে খুঁজেন, আমি তার সাথে আপনার বিয়ে দিয়ে দিচ্ছি। আমার কোনো ঝামেলা নেই, আমি কাজের মেয়ে হয়ে সারা জীবন থাকবো, আমার কোনো অধিকার লাগবে না। তুই কি এখন নিজের মুখটা বন্ধ করে ঘুমিয়ে পড়বি, নাকি আমার হাতে কিছু মাইর খাবি, তারপর নিজের মুখটা বন্ধ করবি? আমি চাচ্ছি না তোর উপর হাত তুলতে, আর হাত তুললে কিন্তু তোর জীবন শেষ। দেখেন, পৃথিবীতে এমন কোনো বউ খুঁজে পাবেন না যে নিজের স্বামীকে এরকম প্রস্তাব দেয়। আমি একমাত্র বউ যে স্বামীকে এরকম প্রস্তাব দিচ্ছি। আপনার যদি মনের মতো কোনো মেয়ে থাকে, আমাকে দেখিয়ে দেন, আমি তার পরিবারের সাথে কথা বলে আপনার সাথে বিয়ে করার ব্যবস্থা করে দিচ্ছি। শালির ঘরের শালি, নিজের মুখটা বন্ধ করে এবার নিচে গিয়ে ঘুমিয়ে পড়। একটা কথা বলবি না মুখের উপর। তুই এই বাসা থেকে চলে যাবি, আমার কোনো বিয়ে করার দরকার নেই। আমি একা থাকবো, তাতেই আমার জীবনটা অনেক সুখে থাকবে। আর কোনো মেয়ের প্রয়োজন নেই আমার। আমার জন্য তুই এখন নিচে গিয়ে শুয়ে পড়, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। আপনি এসব কি ব্যবহার করতেছেন বুঝতেছি না তো। আমার কোনো বোন নেই, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। যদি কোনো বোন থাকতো আর আপনি যদি তাকে পছন্দ করতেন, তার সাথে আমি আপনার বিয়ে দিয়ে দিতাম, সমস্যা নেই। কিন্তু আমার তো কোনো বোন নেই। আমি তোকে সেইটা বুঝাইছি নাকি? তোকে এখন বকবক বন্ধ করতে বলতেছি। নিচে গিয়ে শুয়ে পড়, আমার এখন ভালো লাগতেছে না কিছু। আমাকে একা থাকতে দে,
আমার সাথে কোনো কথা বলবি না তুই। দেখেন, এরকম সুযোগ কেউ পায় না, আমি আপনাকে দিয়েছি। আপনার যদি কাউকে পছন্দ থাকে একান্তভাবে আমাকে বলে দিতে পারেন, আমি কাউকে বলবো না। আমি সুন্দরবনের সব কিছু ঠিকঠাক করে আপনার বিয়ে দিয়ে দেব, আর আমি আমার স্বামীর বিয়ে খামো। কি মজা! বলতেছিল তুই এখন এখান থেকে চলে যা। মাথা গরম আছে, তোকে যে কি করে ফেলবো বুঝতেছি না। আমি সহজে কারো গায়ে হাত তুলি না, আর যদি হাত তুলি তাকে একদম হসপিটালে ভর্তি করিয়ে দেই। তাতে সমস্যা নেই, আমার অন্তত কয়েকটা দিন হসপিটালে শুয়ে বসে থাকা হবে, আর শুয়ে থেকে খেয়ে আসতে পারবো। আমাকে যদি হসপিটালে পাঠাতে হয় আমি রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আমার সাথে। তোকে কিচ্ছু করতে হবে না, তুই এখন চুপচাপ এখান থেকে চলে যা। আর আমার চোখের সামনে আসার চেষ্টা করিস না। তোর স্পর্ধা দিন দিন বেড়ে যাচ্ছে। যেদিন তোর গলা টিপে মেরে ফেলবো সেদিন বুঝতে পারবি আমি কে। আমি তো তার জন্য প্রস্তুত, আমার কোনো দ্বিধা নেই। আপনার যা খুশি তাই করতে পারেন, কিন্তু প্লিজ একটা কাজ করবেন না, আমাকে বাসা থেকে বের করে দিবেন না। আমি কাজ করে সারা জীবন আপনার সেবা করেই যাব, কিন্তু প্লিজ আপনি এটা করতে বলবেন না। আমি তাড়াতাড়ি সেটাও করে দেব। আপনি যেটা করতে বলবেন আমি তাড়াতাড়ি সেটাও করে দেব, কিন্তু আমাকে প্লিজ বাসা থেকে বের করে দিবেন না, এই অনুরোধ করি আমি আপনাকে। যদি এই বাসায় থাকতে চাস তাহলে আমার থেকে দূরে থাকবি, আর আমার মুখের উপর কথা কম বলবি, তাহলে থাকতে পারবি। না হলে কিন্তু লাথি মেরে বাসা থেকে বের করে দিতে দ্বিধাবোধ করবো না আমি। আপনার এত রাগ কেন বুঝি না। আপনি আমাকে এত রাগ দেখিয়ে কি লাভ পান? আপনি শুধু রাগ দেখিয়ে নিজের ক্ষতি করেন। জানেন রাগ মানুষের কতটা ক্ষতি করে, আর আপনি প্রতিনিয়ত নিজের অজান্তেই নিজের ক্ষতি করতেছেন। মানে কি বলে যাচ্ছিস তুই? তোর নাটকীয় কথা আমার শুনতে একদম পছন্দ না। তুই এখন যা, তুই যা বলতেছিস আমার কিচ্ছু ভাল লাগতেছে না। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনাদের বাসার ছাদে যেতে দেয় না কেন? আমি সেদিন যেতে চেয়েছিলাম, আমার মন খারাপ ছিল। প্রথম দিন যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি, ব্যাপার কি? সেটা আমি কি করে জানি? না আমি তো ছাদে যাই না অনেকদিন ধরে, প্রায় 1 বছর হবে। কারণ ভালো লাগে না আমার, ছাদে গেলে আমার বোরিং লাগে, তাই যাই না। কি বলেছেন আপনি এসব? আমাকে প্লিজ একবার ছাদে নিয়ে যাবে? আমার না খুব ভালো লাগে রাতে ছাদে যেতে, যদি আমাকে নিয়ে যেতে পারেন খুব ভালো লাগবে, অনুরোধ জানাচ্ছি। আপনার তো মন খারাপ, আজকে আমার সাথে ছাদে চলেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। তোকে আমি কি বলেছি? তুই এখন শুয়ে থাক আর ঘুমিয়ে পড়, আমার মাথা খাবি না। আমি এখন কোথাও যাচ্ছি না, আমার মাথা ব্যথা করতেছে, আমি এখন ঘুমাবো। তাহলে আপনি ঘুমিয়ে পড়েন, আমি আপনার মাথায় একটু সেবা যত্ন করে দিচ্ছি, তাহলে আপনার ঘুম তাড়াতাড়ি চলে আসবে। আপনার একটু সেবা যত্ন করি, কারণ আপনার তো এখন মন খারাপ, দিন খারাপ যাচ্ছে। তুই কি মজা নিচ্ছিস? আমাকে নিয়ে তোর কপালে খুব দুঃখ আছে। বলতেছি আমার রাগ এখন প্রচুর। প্লিজ আমার চোখের সামনে থেকে চলে যা। দেখেন, আমি যদি আপনার সেবা যত্ন করি তাহলে আপনি তাড়াতাড়ি ঘুমাতে পারবেন, আর যদি আপনি ঘুমিয়ে যান সকালে উঠে ফ্রেশ মুডে আপনি আপনার ভাইকে খোঁজ খবর নিতে পারবেন। আর রাতে যদি আপনার ঘুম না হয় তাহলে তো সকালে উঠে আপনার কিছু ভালো লাগবে না। তাই আমি বলেছি আপনার মাথা আমি মালিশ করে দিচ্ছি, আপনি ঘুমিয়ে পড়েন। তোর সাথে ভালো ব্যবহার এতক্ষণ করেছি, আর করতে পারতেছি না। এখন তুই যাবি নাকি লাত্তি খাবি? আর তুই আমার সাথে এত বকবক করতেছিস কিসের জন্য? বলছি ঘুমিয়ে পড়। আমি ভালো কথা বলতেছি, আপনি শুধু একটু ভেবে দেখেন আমার কথাগুলো খারাপ আছে নাকি। আমি মেয়েটা খারাপ হতে পারি, কিন্তু আমার কথাগুলো কখনো খারাপ হয় না, জানেন কি? খারাপ মেয়ে, খারাপ মানুষেরা কখনো মিথ্যা কথা বলে না, সত্য কথাই বলে। তোকে একটা ভালো কথা বলি, তুমি যদি এখন আমার এখান থেকে চলে না যাইস তোকে তো আমি কি করব বুঝতেছি না। মাথা গরম হলে আমি কি করব নিজেও জানি না। তাই প্লিজ তুই এখন এখান থেকে চলে যা। আপনি হয়তো জানেন না যে আমি যার সাথে একটা কথা বলি তাকে সেই কথাটা না বোঝানো পর্যন্ত আমি তাকে ছেড়ে দেই না, কারণ আমি যা বলতেছি সত্যি বলতেছি। আপনি যদি সেটা শোনেন বা মেনে নেন তাহলে তো হয়ে যায়। মাথা গরম আছে, এত করে বুঝাচ্ছি তারপরও কেন তুই বুঝতেছিস না? আমার মাথা ঠিক নেই। পরে যখন তোকে এই রুম থেকে বের করে দেব তখন তো যত ন্যাকামি শুরু করে দিবি, তাই এত রাত্রে ন্যাকামি ভালো লাগতেছে না। আচ্ছা, আপনার মর্জি, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। এখন আমি ঘুমিয়ে পড়তেছি, একটু ভেবে দেখেন। আপনার মাথা মালিশ করে দিলে কিন্তু আপনার তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারবেন। আর যদি আপনার টেনশন নিয়ে ঘুমিয়ে থাকেন তাহলে কখনো ঘুম ধরবে না, অনেক টেনশন হবে। তাতে তোর সমস্যা কি? আমার যা মনে হবে তোকে এটা নিয়ে না ভাবলেও চলবে। তুই তোর মতো থাক, খাবি দাবি, বাসার কাজ করবি, ঘুমিয়ে পড়বি, ঝামেলা শেষ। যেখানে খুশি সেখানে যেতে পারিস। আজকে থেকে তুমি মুক্ত। দেখেন,
আমার সামনে একজন মন খারাপ করে থাকবে, আমি পাশে থেকে তাকে একটু সাহায্য বা সহযোগিতা করব না, সেটা কিভাবে হয়? আমি না কারো মন খারাপ দেখলে তার পাশে গিয়ে তাকে খুশি করার চেষ্টা করি। আমি তো সেটা ভালো করে জানি, হয় দেহ দিয়ে না হলে অন্যভাবে খুশি করার চেষ্টা করিস তোরা। আমি খুব ভালোভাবে জানি। এখন তুই যা, আর আমাকে এটা নিয়ে কিছু বলতে আসিস না। হয়তো আপনি ঠিক বলছেন, আপনার ধারণা থেকে আপনি ঠিক বলছেন, কিন্তু হয়তো আপনি যদি আমার জায়গাটাতে থাকতেন তাহলে এই কথাটা বলতে পারতেন না। আপনার জায়গায় থেকে এই কথাটা আপনার মুখ থেকে মানায় না, কিন্তু যারা এই পরিস্থিতির শিকার হয়েছে তাদের কাছ থেকে আমি কখনো এরকম কথা আশা করি না, বা তারা কখনোই কথাগুলো বলবেও না। এখন তুই কি চাচ্ছিস? তোর কি কোনো শখ উঠেছে? তোর কি আমাকে এখন কাজে লাগবে নিজের জন্য? তুই আমার শরীরের কাছে আসার চেষ্টা করতেছিস, এটা মোটেও ভাববি না, তাহলে কিন্তু খুন করে ফেলবো। আমি নষ্ট হতে পারি, কিন্তু আপনি যতটা ভাবছেন তার থেকে হয়তো অনেক গুণে কম, বা তার থেকে অনেক গুণে ভালো হতে পারি। কারণ আপনি আমার বিষয়ে তেমন কিছু জানেন না, শুধু বিয়ে করে নিয়েছেন। আর আমি আপনাকে বাসরাতে বলেছি আমি খারাপ মেয়ে, তখন থেকে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছেন না। আমার বিষয়ে কিন্তু আপনার কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেননি। এই কথাটা শুধু মাথায় রাখবেন। কোনো কিছু মাথায় রাখতে পারতেছি না। এখন তুই যা, না হলে কিন্তু ভালো হবে না। তোকে বলতেছি চলে যা। তুই বুঝতে চাচ্ছিস না কিসের জন্য এখন তোর সাথে আমি খারাপ ব্যবহার করব? তুই শুধু দেখ। তারপর মাহিন হঠাৎ করে আমার চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে আমাকে বিছানা থেকে এক ধাক্কা দিয়ে নামিয়ে দিল। আর আমার চুলে যে এত পরিমাণ ব্যথা করতেছিল, ইচ্ছা করতেছে চিল্লানি দিয়ে কান্না করি কিছুক্ষণ, কিন্তু পারলাম না। নিজেকে শক্ত করলাম আর চুপচাপ নিজের মাঝে হজম করার চেষ্টা করলাম। কারণ মানুষ যেটাই করুক না কেন, একটা মেয়ে মানুষের চুল ধরে যদি সেই মানুষটাকে আঘাত করে, সেই মানুষটার মনের ভেতরে যে আঘাত লাগে সেটা সারা জীবন মনে থেকে যায়। মানুষের চুলে আঘাত করলে মানুষের সব থেকে বেশি খারাপ লাগে। চুলের মাঝে মস্তিষ্কের সম্পর্ক আছে, কারণ চুলের প্রতিটা গোড়া মস্তিষ্কের উপর থেকেই কিন্তু গজিয়ে উঠেছে। কোনো কিছু বলতে পারলাম না। প্রতিদিনের মতো আজকে শুয়ে পড়লাম নিচে। কিছু করার নেই, কপালে এটাই ছিল আর আমার ভাগ্যে এটাই আছে। আমাকে এটা মেনে চলতেই হবে। রাতে কিভাবে যে রাতটা পার করেছি আমি নিজেও জানি না, কারণ আমার ঘুম আসতেছিল না। আমার এত যন্ত্রণা হচ্ছিল মাথায়, আমি কল্পনা করতে পারিনি যে আয়াত আমার সাথে এরকম করবে। যে ছেলেটা আমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারে না, ঘন্টার পর ঘন্টা কথা না বললে থাকতে পারে না, যে ছেলেটা 2 ঘন্টা পর পর আমাকে ফোন দিয়ে জ্বালাতন করতো, সেই ছেলেটা আমাকে ফোন করতেছে না গত তো 20 ঘন্টা যাবত। আমার সাথে দেখা করতেছে না। এটা কিভাবে মেনে নিতে পারি? একটা মানুষ 1 বছর ধরে একটা জিনিস অভ্যস্ত হয়ে গেলে সহজে সেই অভ্যাসটা কাটিয়ে উঠতে পারে না। 1 বছর ধরে আমার সাথে এরকম হচ্ছে, আর হঠাৎ করে যখন আজকে একটা জিনিস আমার সাথে হচ্ছে না, সেই জিনিসটার জন্য আমি প্রচুর কষ্ট পাচ্ছি। আর আমি চাই না এই কষ্ট। আয়াত কোথায় গেল? আয়াতের দরকার এখন। আয়াতকে ছাড়া আমি আমার মানসিক শান্তি খুঁজে পাই না। আয়াতকে ছাড়া আমি মনে হচ্ছে থাকতে পারবো না, কারণ আয়াত মানসিক শান্তি দেয় আমাকে। আমার মন খারাপ থাকলে আমার মন ভালো করার একটা মাধ্যম বলা চলে। যাকে আমি অপবাদ দিলেও সে আমার থেকে দূরে যায় না। আমি যাকে হাজারো গালিগালাজ করলে সে সব কিছু হাসি মুখে মেনে নেয়। যাকে আমি সব থেকে বেশি অত্যাচার করলেও সে কখনো অভিনয় করে আমার থেকে দূরে চলে যায় না বা অভিমান করে না, বরঞ্চ সে আমাকে সরি বলে সব কিছু ঠিকঠাক করে। আমি যাকে 2 চোখ দিয়ে দেখতে পারি না। আমার এখন মানসিক শান্তি দরকার। আমার মানসিক শান্তি আয়াত আমাকে দিতে পারে। আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। কোনো মতে ভোর হয়ে গিয়েছে, সকালটা একটু বোঝা যাচ্ছে। আর আমি উঠে গোসল করে নিলাম। গোসল না করলে আমার কিছু ভালো লাগবে না। এখন গোসল করে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম নিজেকে, আর কিছু টাকা নিলাম বেশি করে, কারণ আজকে জানি না কখন ফিরবো হোস্টেলে। বাইরে খেতে হবে, তার জন্য টাকা নিলাম। আজকে আয়াতকে আমাকে খুঁজে বের করতেই হবে, না হলে আমি পাগল হয়ে যাব। আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কেন আমার সাথে এরকম করতেছে আয়াত? কেন আমাকে ফোন করতেছে না? সকালে রাত মিলে তাকে এ যাবৎ 5 থেকে 600 বার ফোন করেছি, কিন্তু সে আমার ফোনটা একবারও রিসিভ করার প্রয়োজনও মনে করলো না। আয়াত আমার সাথে এরকম করতেছে কিসের জন্য আমি বুঝতে পারতেছি না। নিজের ছেলে আমার সাথে কথা না বললে তার নাকি রাতে ঘুম হয় না। যে ছেলেটা আমাকে না দেখলে তার সারাদিন ভালো যায় না,
সেই ছেলেটা তাহলে কিভাবে এতক্ষণ আমার থেকে দূরে আছে? ইরে, আর কতক্ষণ এভাবে ঘুমিয়ে থাকবি? তাড়াতাড়ি উঠে আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। সকালের ঘুমটা ভালোই হলো, ফুরফুরা মুডে আছি। এক কাপ কফি খাবো। এখন তুই তাড়াতাড়ি নিয়ে আয়, আর তোকে ঘুমাতে হবে না। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম যে আমার চুলে ব্যথা হচ্ছে। ব্যাপার কি? তারপর যখন আমি সুস্থ মস্তিষ্কে একটু কল্পনা করলাম, তখন টের পেলাম যে কেউ একজন আমার চুল ধরে টানাটানি করতেছে। তারপর চোখ খুলে তাকিয়ে দেখি মাহিন আমার চুল মুষ্টিবদ্ধ করে ধরে আমাকে ওঠানোর চেষ্টা করতেছে। এটা কেমন সিস্টেম মানুষকে ঘুম থেকে তোলার? আর একটু হলেই আমার চুল সব পড়ে যেত। কিরে, কথা বলছি কানে যায় না? বলতেছি না আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। অনেক ঘুমিয়েছিস, যে ঘুমিয়েছিস তোর জন্য আমি ঘুমাতে পারিনি। আমি আবার আপনার কি করলাম যে আমি ঘুমিয়ে আছি আর আপনি আমার জন্য ঘুমাতে পারেননি? আমি আপনাকে কোনো ডিস্টার্ব করিনি। আমি কালকে আপনাকে অতিরিক্ত কিছু বলে ফেলেছি, তার জন্য আমি খুবই দুঃখিত। কালকে রাতেই কথা যদি অল্পতেই বুঝতে পারতি, তাহলে হয়তো তোর আজকে করুণ দশা হতো না। এখন তাড়াতাড়ি চা, আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়। ঢঙের কথা আমার শুনতে ইচ্ছে করে না। আপনি ঠিক বলেছেন, আমাদের মতো খারাপ মেয়ের ঢঙের কথা কেউ বিশ্বাস করে না। আমাদের কথা তো কখনো সত্যি হতেই পারে না। আপনাদের সব কথা সত্যি। আপনারা সব সময় ভালো থাকেন আর আমরা খারাপ থাকি। আমি বুঝতে পারি না, তোকে একটা কথা বললে তার উত্তর দিতে থাকিস। ব্যাপারটা কি বলতো? আমি তোকে একটা কাজ করতে বলেছি, আর তুই আমার সাথে বকবক করতেছিস। তোর লজ্জা বলতে কিছু আছে? মাহিনের কথা শুনে একদম চুপ হয়ে গেলাম আর ভেবে দেখলাম হয়তো আমি একটু বেশি কথা বলি। আমার কথা হয়তো কারো সহ্য হয় না, আর আমার এইভাবে কথা বলা উচিত নয়। তিনি যেহেতু আমাকে একটা কাজের কথা বলেছে, তার কাজটা আমাকে করে দেওয়া উচিত এখন। তাই আমি রুম থেকে বেরিয়ে গেলাম, রান্নাঘর থেকে সবকিছু কাজের মেয়ের কাছ থেকে দেখে নিলাম। তারপর মাহিনের জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে উপরে আসলাম। উপরে এসে দেখি মাহিন গোসল করে মাত্র রুমে এসেছে, শুধু তার পরনের টাওয়াল। আমি মাহিনের এই অবস্থা দেখে লজ্জায় পড়ে গেলাম। তারপর আমি চোখ দুটো বন্ধ করে নিয়ে অপর পাশে ঘুরে দাঁড়িয়ে পড়লাম। অনেক হয়েছে ন্যাকামি। এখন তাড়াতাড়ি আমার হাতে কফি দিয়ে তুই ফ্রেশ হয়ে নিতে পারিস, তারপর নাস্তা করে নিতে পারিস। আমি বাইরে যাব। আপনি আগে গায়ে কিছু পরেন, না হলে আপনি আমার চোখ বন্ধ অবস্থায় থাকাতেই আমার হাত থেকে কফিটা নিয়ে যান প্লিজ। আমি আপনাকে এই অবস্থায় দেখতে পারবো না। কার মুখ থেকে আমি শুনতেছি বুঝতে পারতেছি না তো। যে মেয়েটা থাক, সবসময় এসব বলা উচিত নয়, তাহলে আমারও পাপ হবে। কারণ আপনার যা ইচ্ছে তাই করেছেন, আর সেটা নিয়ে সবসময় খোঁচা দেওয়ার অভ্যাস আমার না করাই ভালো। হঠাৎ করে মাহিনের মুখ থেকে এরকম কথা শুনে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। মাহিন কি বলছে? যে ছেলেটা আমাকে বাসর রাত থেকে খোঁটা দিয়ে যাচ্ছে, সেই ছেলেটা এখন হয়তো বুঝতে পেরেছে যে একজনকে খোঁটা দিয়ে কথা বললে তার কতটা খারাপ লাগে। তার জন্য আমার সাথে ভালো ব্যবহার করতেছে। এটা আমার ভাগ্য যে মাহিন আমার সাথে ভালো ব্যবহার করছে। আর সে যেভাবে আমরা সে যেভাবে আমার সাথে চলতে চায়, আমাকে সেভাবেই চলতে হবে, যাতে করে তার খোঁটা দেওয়ার কথার হাত থেকে আমি বেঁচে থাকতে পারি। কি হলো? এভাবে এখনো দাঁড়িয়ে আছিস কিসের জন্য? আমি গায়ে আমার শার্ট পরে নিয়েছি, কিন্তু তুই আমাকে কফি দিয়ে তোর যা মন চায় তাই করতে পারিস। আর আমি এখন আমার ভাইয়ের খোঁজে বেরিয়ে পড়ব, আর আমার সাথে তুই বেশি বকবক করার চেষ্টা করবি না। আপনি পারলে আগে গতকাল আপনার ভাইয়ের সাথে যে মেয়েটা এসেছিল তার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, তাহলে হয়তো আপনি আপনার ভাইয়ের খুব তাড়াতাড়ি খোঁজ পাবেন, আমার যেটা মনে হয়। সেটা আমার খুব ভালো করে মাথায় আছে, তোকে আর বলতে হবে না। এখন আমি তোকে যেটা বলছি, গায়ে আমার শার্ট পরে নিয়েছি, কিন্তু তুই আমাকে কফি দিয়ে তোর যা মন চায় তাই করতে পারিস। আর আমি এখন আমার ভাইয়ের খোঁজে বেরিয়ে পড়ব, আর আমার সাথে তুই বেশি বকবক করার চেষ্টা করবি না। আপনি পারলে আগে গতকাল আপনার ভাইয়ের সাথে যে মেয়েটা এসেছিল তার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, তাহলে হয়তো আপনি আপনার ভাইয়ের খুব তাড়াতাড়ি খোঁজ পাবেন, আমার যেটা মনে হয়। সেটা আমার খুব ভালো করে মাথায় আছে, তোকে আর বলতে হবে না। এখন আমি তোকে যেটা বলছি সেটা শোন, না হলে কিন্তু আমি কি করব না করব জানি না। তাই বলেছি, আমার রাগ ওঠার আগে আমার চোখের সামনে থেকে চলে যা। আপনার গালে এটা কিসের দাগ? গতকাল তো আপনার সবকিছু ঠিকঠাক ছিল, আজকে সকালে আপনার আবার কি হলো? এরকম ফুলে গিয়েছে কিসের জন্য? এটা বলা যাবে না, যার জন্য হয়েছে হয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখবি, এরপর থেকে যখন ঘুমাবি নিজেকে সুন্দরভাবে ঢেকে রেখে ঘুমাবি, উলঙ্গভাবে ঘুমানোর চেষ্টা করিস না। মানে কি বলছেন এসব আবোল তাবোল কথা? আমি তো আমার মতো করে ঘুমাই, আমি তো সারা জীবন এইভাবেই ঘুমিয়ে এসেছি, আমি আবার নতুন নিয়মে কেমনে ঘুমাবো? আমার তো সবকিছু ঠিকঠাক থাকে, আমি তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে।
তুই ঘুমিয়ে গেছিস, তুই তো কিছুই জানিস না। আমি সব কিছু জানি, তাই তোকে বলছি। এখন থেকে নিজেকে ঢেকে রেখে ঘুমানোর চেষ্টা করবি, আর একটা কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়বি। এইভাবে ঘুমানোর চেষ্টা করিস না আর কোনোদিন। আপনার মাথা ঠিক আছে? এই গরমের দিনে আমি কাঁথা দিয়ে ঘুমাবো কেমনে? আর আমার কি দেখা গিয়েছিল তার জন্য আপনার গালে সমস্যা হয়েছে? আমি তো আপনাকে কিছুই করিনি। তুই অনেক কিছু করেছিস, এখন তুই বলতেছিস তুই কিছু করিসনি। আচ্ছা, ভালো কথা। আমি এখন আর তোর সাথে কথা বলছি না। আমি বেরিয়ে পড়লাম, তুই তোর ইচ্ছা মতো খাওয়া দাওয়া করিস আর গোসল করিস। আর যদি কেউ কোনো কাজ করতে বলে তার কাজটা করে দিস। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি সবার সাথে কথা বলেই দেখি, সবার সাথে কথা বলবো, তাদের মন জয় করতে পারি কিনা। কারণ আপনি তো আমাকে মেনে নেবেন না, তাই তাদের সাথে একটু ভালোভাবে মিশার চেষ্টা করি, তাদের সাথে একটু, তাহলে কাজ করে থাকতে পারবো। বেশি কিছু বলবো না, শুধু একটা কথা মনে করিয়ে দেই, নিজের সর্বনাশ নিজেই ডেকে নিয়ে আসিস না। তাহলে কিন্তু আমার জন্য যে কয়েকদিন থাকতে পারবি, তাদের জন্য কিন্তু সেই কয়েকটা দিনও থাকতে পারবি না। কথাটা মাথায় রাখিস। এটাই, আর কিছু বলবো না তোকে। কথাটা বলে মাহিন বেরিয়ে গেল, আর তার কথার কিছু শব্দ আমি বুঝতে পারলাম না। আজকে রাতে কি এমন হয়েছিল যার জন্য মাহিনের গালে এরকম দাগ হয়েছে? আর আমার নিজের সর্বনাশ আমি কিভাবে নিজেই ডেকে আনবো? আমি কিছুই বুঝতে পারতেছি না। মাহিনের কথার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। এত কথা ভেবে চিন্তে কোনো কাজ নেই। এখন তাড়াতাড়ি আমাকে ফ্রেশ হতে হবে, আর ক্ষুধা লাগছে। রাত্রে তেমন ভালো মতো খেতে পারি নাই। রাত্রে তো মাহিন যেটা করেছে সেটার কথা আর না বলি, দেখি কারো কাছ থেকে কিছু নিতে পারি কিনা। তারপর আমি আমার মতো আমার সব কাজগুলো করতে লাগলাম, আর ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। কি রে, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিস? আর কোথায় যাচ্ছিস রেডি হয়ে? বুঝতেছি না তো। গতকালকে তোর কি এমন হয়েছে আর আজকে তোকে এরকম দেখাচ্ছে? বিষয়টা বুঝলাম না। আয়তের সাথে তোর কি কোনো কিছু হয়েছে? আর বলিস না, কালকে তার জন্য আমি এত সুন্দরভাবে পরিপাটি করে নিজেকে সাজিয়ে নিয়ে গেলাম, কিন্তু সেই মানুষটাই আসলো না। কি জানি হয়েছে, আমি নিজেও জানি না। গতকাল তার এমনিতেই মন খারাপ ছিল। গতকাল আমি তাকে অনেকবার ফোন করেছি, ফোনটা বন্ধ ছিল। অনেকবার ফোন করেছে সবাইকেও, তার কোনো যোগাযোগ করতে পারিনি। আজকে আমি একটা জায়গায় যাচ্ছি তাকে খোঁজার জন্য, দেখি পাই কিনা। আর তুই এই কথা এখন আমাকে বলছিস? কালকে রাতে তো আমাকে একবারও বললি না। আর যখন তোর সাথে এরকম ঘটনা ঘটেছিল তখন তুই আমাকে একবার ফোন করে জানাতে পারতি, তাই না? আমি তোকে সাহায্য করতে পারতাম, তাই না? তুই আমাকে কত সাহায্য করছিস, আর তোর দুঃসময় আমি তোকে সাহায্য করতে পারতাম না? টেনশনের মাথায় ছিলাম, কোনো কিছু মাথায় আসেনি, তার জন্য হয়তো তোকেও মনে পড়েনি। সব সময় এত টেনশন করতে করতে এই সব কিছুই ভুলে গিয়েছি। কখন কি করা লাগবে। এখন শিল্পা যে আছে, আমাকে সে একটা জায়গায় নিয়ে যাবে। আয়াতের মন খারাপ থাকলে নাকি সেখানে যায়। শিল্পা সেই জায়গাতে গিয়েছিল, আয়াত নাকি তাদেরকে নিয়ে গিয়েছিল। আচ্ছা, দেখে শুনে যাবি, কিন্তু আর তুই একা যাচ্ছিস না, শিল্পা তোর সাথে যাচ্ছে। আর আমাকে যেতে হলে বল, আমি তাহলে রেডি হই, তাহলে আমিও তোর সাথে যাই। তোকে এখানে থাকতে হবে, কারণ ক্যাম্পাসে যদি আয়াত আসে তাহলে তুই আমাকে ফোন করে জানাবি, আর আমি তাহলে সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে চলে আসব। আর যদি ক্যাম্পাসে না আসে সেটাও আমাকে বলবি যে আয়াত ক্যাম্পাসে আসেনি, তার জন্য তোকে এখানে থাকতে হবে। তুই এখানে থাক, আমরা গিয়ে দেখে আসি। আচ্ছা, দেখে শুনে যাবি, আর কোনো সমস্যা হলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে বলবি, আমি দেখি কি করতে পারি। আর এদিকে আমি আমার যত ফ্রেন্ড আছে সবাইকে তো আয়াতকে ভালোভাবে চিনি, তাদেরকে বলছি আয়াত কারো বাসায় আছে কিনা। এমনিতে জিজ্ঞেস করব, বলবো না যে তার মন খারাপ, আমার দরকার আছে সেমিস্টারের জন্য। আচ্ছা, ধন্যবাদ। তাহলে তুই এখন শুয়ে থাক, যখন সময় হবে তখন ক্যাম্পাসে চলে যাস। কি হয় না হয় আমাকে একটু তাড়াতাড়ি জানিয়ে দিস। আমি গেলাম। তাহলে শিল্পা হয়তো রেডি হয়ে গিয়েছে, আমি তাকে ফোন করেছিলাম। তোকে আর আমি ডিস্টার্ব করব না, করি কিন্তু টেনশন করবি না, সব ঠিকঠাক হয়ে যাবে। হয়তো ক্ষণিক সময়ের জন্য সবাই মান অভিমান করে আসে, দুদিন পর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। একদম টেনশন করিস না, দেখে শুনে চলিস। আর কিছু হয়ে গেলে কিন্তু আয়াত পরে নিজেকে ক্ষমা করতে পারবে না।
এই কথাটা মাথায় রাখিস। আচ্ছা, তাহলে আমি বেরিয়ে পড়লাম। তোর সাথে আমার ফোনে যোগাযোগ হবে। কি হয় না হয় আমাকে জানিয়ে দিস। আর আমি যদি আয়াতকে খুঁজে পাই তোকে ফোন করে জানিয়ে দেব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি বেরিয়ে পড়লাম। সকালে কিছু খেয়েছিস নাকি না খেয়েই বেরিয়ে পড়ছিস? তোর কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলে আমার কাছে টাকা আছে। তোকে তো বাইরে যেতে হবে কিছু। তোকে দেখে এমনিতেই দুর্বল মনে হচ্ছে। যদি না খেয়ে থাকিস তা। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছেই, যদি লাগে আমি তোকে ফোন করব। আচ্ছা, তুই তাহলে এখন থাক, আমি বেরিয়ে পড়তেছি। দেখি আয়াতকে খুঁজে পাই কিনা। পেলেই তোকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিব। যদি ক্যাম্পাসে আসে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানিয়ে দিবি, আয়াতের কাছে না গিয়ে। তারপর বেরিয়ে পড়লাম আর শিল্পাকে সঙ্গে করে নিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে নিলাম। সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তারপর আমরা সেখানে পৌঁছে গেলাম। আর এখানে দেখছি দারোয়ান দাঁড়িয়ে আছে, আর ভিতর থেকে গেটে তালা লাগিয়ে দেওয়া। বুঝলাম না, আর যদি এখানে এসে থাকে তাহলে তো গেটের তালা খোলা থাকার কথা। দারোয়ান যেহেতু আছে তার সাথে কথা বলা যায়। আমরা ওনার কাছাকাছি যেতেই দারোয়ান আমাদেরকে ইশারা করে আমাদেরকে ফেরত যেতে বললেন। কারণ কি, কাছাকাছি যেতে নিষেধ করতেছে কেন? আমরা ওনাকে বললাম যে ওনার সাথে আমার কিছু কথা আছে, কিন্তু উনি আমাদের কোনো কথা শুনতে নারাজ। আমাদের কাছে যেতে দিচ্ছে না, বারবার ইশারা করে তাড়িয়ে দিচ্ছে। কিছু বুঝলাম না, উনি আমাদের সাথে এরকম ব্যবহার করতেছে কিসের জন্য? একটু কথা বললেই তো হয়। নাকি আয়াত এখানে এসেছে আর দারোয়ানকে মানা করে দিয়েছে? কোনটা? আপনার সমস্যা কি বুঝতে পারতেছি না তো। আপনি আমাদের সাথে এরকম করতেছেন কিসের জন্য? আমাদের একটু ভিতরে যেতে দিন, আমরা তো আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি আমাদের সাথে কথা বলতেছেন না, ব্যাপার কি? আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের যে সাহেব আছে তিনি আমাকে মানা করে দিয়েছে এখানে যেন আমি কাউকে প্রবেশ করতে না দেই। বিশেষ করে যদি কোনো মেয়ে তার খোঁজ খবর নিতে আসে, আমি যেন তাকে কোনোভাবেই ভিতরে যেতে না দেই। তাই আমি আপনাকে ভিতরে যেতে দিতে পারবো না, পারমিশন নেই। আর এর জন্য আমি আপনার সাথে কথা বলতেছি না। আপনি আপনার সাহেবকে গিয়ে বলেন যে আপনার সাথে একজন ইম্পর্টেন্ট লোকের দেখা করতে এসেছে। যদি আপনি তার সাথে এখন দেখা না করেন সে সুইসাইড করবে। আর এই কথাটা গিয়ে তাকে বলেন। আর বলবেন যে বর্ষা নামের একটা মেয়ে। এসব কি বলতেছেন আপনি? আমি কোনোভাবেই এখন ভিতরে যেতে দিতে পারবো না। আমার এখানে থাকা উচিত, আমি তো ভিতরে যেতে পারি না। আর সাহেব বলেছে যে আমি যেন কোনোভাবেই তার সাথে কথা না বলি, এখন তার মাথা গরম। তাকে গিয়ে বলেন যে আপনার সাথে যে দেখা করতে এসেছে তার মাথা অনেক গরম আছে। রাগের বশে যদি সুইসাইড করে পরে অনুতপ্ত করে কোনো লাভ হবে না। আমি তাহলে কখনোই পৃথিবীতে ফিরে আসব না। এই কথাটা শুধু তাকে বলে আসেন। না হলে আপনি আপনার ফোন থেকে তাকে ফোন করে কথা বলেন। আর আমি আপনার সাহেবের নাম্বার দিচ্ছি আপনাকে। আপনি এসব কি বলতেছেন? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আপনি প্লিজ নিজেকে কন্ট্রোল করেন, এখান থেকে চলে যান। আমি এই মুহূর্তে আমার সাহেবের সাথে কথা বলতে পারবো না, অনেক ঝামেলা আছে। এখন আপনাকে কথা বলতে হবে, আর আমি যেটা বলতেছি আপনি এখন সেটাই করেন। বলতেছি না এটা কখনো সম্ভব না। আপনি তারপরে বুঝছেন না কিসের জন্য? আপনি কথা বাড়াচ্ছেন কেন? আপনার বকবক শোনার সময় নেই। আর যদি নিজের চাকরি রক্ষা করতে চান আমার সাথে বেশি কথা বলবেন না, তাহলে কিন্তু চাকরিটা থাকবে না, বুঝেছেন? তাই আপনি এখানে আপনার দায়িত্ব পালন করেন। আর আমাকে এখন ভিতরে যেতে দিন। আপনার সাহেব আপনাকে কি বলে সেটা আমি দেখে নিব। লোকটাকে আর কোনো কথা বলতে না দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। লোকটা আমাদেরকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমরা মেয়ে মানুষ, আমাদেরকে তো আর উনি হাত দিতে পারে না। তারপর আমরা ভিতরে আসলাম। ভিতরে এসে দেখছি দরজা খোলাই ছিল, তাই আর কোনো বাধা বিপত্তি পোহাতে হলো না আমাদের। আমরা দুজন ভিতরে আসলাম। আমি শিল্পা। শিল্পা আমাকে জায়গাটা দেখিয়ে দিল যে এই জায়গায় সবসময় আয়াত এবং তার বন্ধুরা আড্ডা দেয়। আর আয়াতকে যখন মন খারাপ থাকে তখন কাউকে এই জায়গা নিয়ে আসে না, বিশেষ করে তখন সে একা থাকে। আমি কারো কোনো কথা না শোনায় চুপচাপ আমি ভিতরে আসলাম। আর ভিতরে এসে দেখি আয়াত বসে সিগারেট খাচ্ছে। আয়াত আমার সামনে কখনো খায় না। আমি শুনেছি আয়াতকে অনেক ধূমপান করে, কিন্তু আমার চোখের সামনে কখনো পড়েনি। আর আমার চোখের সামনে সে কখনো সিগারেট খায় না, তাই আমি তাকে সেভাবে জানি না। আর আমার কাছে আসলে আমি তার কাছ থেকে সিগারেটের গন্ধ পর্যন্ত পাই না। সেটা কেন যে তা আমি নিজেও জানি না। আজকেই তার এই অবস্থা দেখে হতাশ হলাম।
নিজের কি হাল করেছে একটা। 2 কোয়ার্টার প্যান্ট পরে আছে আর শার্ট একটা পরে আছে, শার্টের বোতামগুলো খুলে দেওয়া, মনে হচ্ছে পুরো মাতাল। বাহ, এটা কি দৃশ্য! আমি যে এই দৃশ্য দেখব সেটা কখনো কল্পনা করতে পারিনি। আর নিজেকে দেবদাস ভাবতেছেন নাকি? এখানে বসে বসেই আপনি সিগারেট খাচ্ছেন? হঠাৎ করে আমার কথা শুনতে পেয়ে আয়াত বেচারা চমকে উঠল। ভাবতেই পারেনি যে আমি এখানে আসব, কারণ আমি তো এই জায়গার খোঁজ খবর কিচ্ছু জানি না। সব সময় ক্যাম্পাসেই আমাদের কথা হয়, ক্যাম্পাসে আয়াসদের সাথে আমার দেখা হয়, সব কিছু আমাদের ক্যাম্পাসের ভিতর হয়। আর যখন আয়াতের মুড অফ থাকে আর আমাকে অত্যাচার করে, তখন সুন্দরভাবে আমাকে বাথরুমে নিয়ে যায়। কিন্তু হঠাৎ আমাকে এখানে দেখতে পেয়ে আয়াত আতঙ্ক হয়ে গেল। কি হলো? আমাকে দেখে চমকে উঠল। যে ব্যাপার কি, আমি কি করলাম? আর আমি তো মানুষ, ভূত না, তাই না? আমাকে দেখে এভাবে অবাক হওয়ারই কি আছে? সিগারেট খাচ্ছ, খাও, ফেলে দিলা যে। তুমি এখানে কিভাবে? আমি তো দারোয়ানকে বলে দিয়েছি ভিতরে যেন কেউ প্রবেশ করতে না পারে। তাহলে তুমি কিভাবে ভিতরে চলে আসলে? ভিতরে কিভাবে আসলাম সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি যে দৃশ্যটা দেখতে পেলাম সেটা তো মনে হয় নিত্যদিনের কাজ। আমি হয়তো জানি না, খাওয়াটা মনে হয় নিত্যদিনে খাওয়া হয়। সেরকম কিছু না, যখন মুড অফ থাকে তখন খাই, তাছাড়া খাই না। আর তুমি তো সবসময় আমার সাথে থাকো, তুমি তো দেখো যখন একটু মন খারাপ থাকে তখন খাই, তাছাড়া খাই না। আচ্ছা, তাহলে এই ব্যাপার, সমস্যা নেই। তোমার ইচ্ছা, তোমার জীবন, যা করবে তাই হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, তুমি যে আমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছো, আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছো, নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ, এটা কি ঠিক? কই, আমি তো বাইরের দিকে যাচ্ছি আর ফোনে চার্জ নেই, আর এইদিকে বজ্রপাত হয়ে কারেন্ট আসতেছে না, আবার যাচ্ছে। তার জন্য ঠিক মতো ফোনটা চার্জ দিতে পারতেছি না, তাই কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। সেটা তো অনেক ভালো কথা, কিন্তু তুমি আমাকে না দেখে থাকতে পারো না, আমার সাথে কথা না বলে থাকতে পারো না। তাহলে ক্যাম্পাসে গেলে না কেন গতকালকে, সেটা বলো। আমি তোমাকে বলে দিয়ে এসেছি আর তোমাকে ডিস্টার্ব করব না। আমি তোমার বাবা মায়ের যে স্বপ্ন আছে সেটা তুমি পূরণ করবে, তার জন্য আমি আর তোমাকে ডিস্টার্ব করব না। এই জন্য যাইনি, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি। তাহলে বাসায় না গিয়ে তুমি এখানে কি করো? বুঝতেছি না। তোমাকে তাহলে বাসায় থাকা উচিত, তাই না? তোমার ভাইয়ের পরিস্থিতি কি জানো তুমি? কি বলতে চাচ্ছ? কি হয়েছে? আমার ভাইয়ার কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি চুপ করে আছো কিসের জন্য? বলো, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলেই বা কি? সমস্যা হলে তো তুমি তার খোঁজ খবর পর্যন্ত পাবে না, কারণ তুমি যেভাবে নিজেকে একা ভাবো, তোমার ভাই কিন্তু সেভাবে নিজেকে একা ভাবতে পারে না তোমাকে ছাড়া। কি হয়েছে সেটা বলো, এত কথা আমি শুনতে চাচ্ছি না। আমার ভাইয়ের কি হয়েছে সেটা বলো আমাকে, আর কোনো সমস্যা হলে সেটাও বলো। সেটা আমি এখন আপনাকে কিভাবে বলি? আপনি আমার সাথে চলেন, তাহলে আপনাকে দেখিয়ে দিই আপনার ভাইয়ের কি অবস্থা। আমার সাথে যাবেন কি না? আচ্ছা, তুমি অপেক্ষা করো। আর তোমার সাথে তো শিল্পা এসেছে, তাকে নাস্তা দেই। আমি নাস্তা দেওয়ার ব্যবস্থা করতেছি। আমি বলছি তুমি একটু রেস্ট করো, তোমাদের নাস্তা দিবে। আমি এই ফাঁকে গোসল করে আসি। আমার কোনো কিছু লাগবে না, আমি খাওয়া দাওয়া করেই এসেছি। গতকাল থেকে বর্ষা কোনো কিছু মুখে দিচ্ছে না, তাকে এত চেষ্টা করলাম সকালের নাস্তা করানোর, সেটাও করাতে পারলাম না। এখন তুমি দেখো কি করা যায়। কি বলতেছো? কিসের জন্য না খেয়ে থাকবে সে? এক মুহূর্ত না খেয়ে থাকতে পারে না? সে গতকাল থেকে না খেয়ে আছে কেমনে, বুঝতেছি না তো। সেটা আমি কি জানি? আপনার মহারানীকে জিজ্ঞাসা করেন না। আপনাকে দেখতে না পেয়ে গতকালকে মন খারাপ করে কান্নাকাটি করে একদম সবার অবস্থা খারাপ করে দিয়েছে। গতকাল কত পরিপাটি করে নিজেকে সাজিয়ে নিয়েছিল জানো? যদি তুমি দেখতে তাহলে তো কি আর বলতাম, সবকিছুই। তোর দালালি করতে হবে না, তুই আমার সাথে এসেছিস, এসব কথা বলা বাদ দে। গতকাল আমি নিজের জন্য নিজেকে সাজিয়েছিলাম, আর আমি খাচ্ছি না, সেটা আমার সমস্যার জন্য। আচ্ছা শিল্পা, একটা কথা বলি, আর যদি রাগ না করো তুমি একটা এখানে রেস্ট করো, আমি একটু বর্ষার সাথে পার্সোনালি কথা বলি। তোমাকে নাস্তা দেওয়া হচ্ছে, তুমি নাস্তা করো, আমি বর্ষার সাথে একটু কথা বলে আসি। এতে আবার আমি কি মনে করব? আর আমি তো চাচ্ছিলাম যে তোমাদের দুজন একা বসে কথা বলো। আমি এখানে থাকলে হয়তো তোমাদের কথা বলতে সমস্যা হবে, আমি এই কথাটাই বলতে চাইছিলাম। তুমি তো বললে আচ্ছা তোমরা রুমে গিয়ে কথা বলতে পারো,
আর বর্ষা গতকালে কিচ্ছু খাচ্ছে না, হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে। তুমি যদি তাকে কিছু খাওয়াতে পারো তাহলে খুব ভালো হয় আমার মনে হয়। আচ্ছা, আমি বর্ষাকে রুমে নিয়ে যাচ্ছি, তুমি এখানে বসে নাস্তা করো। তোমাকে নাস্তা দেওয়া হচ্ছে, আর যদি কিছু লাগে তাকে বলে দিও, সে তোমাকে সবকিছু দিয়ে দিবে। জাস্ট বেশিক্ষণ সময় নেব না, জাস্ট 30 মিনিট আমাকে সময় দাও। 30 মিনিট যদি তোমার বোরিং লাগে তাহলে তোমার স্বামীকে ফোন করে তার সাথে কথা বলতে পারো। তুই কি কখনো ভালো হবে না? তুই আমাকে শান্তিতে থাকতে দিবি না? সব সময় জ্বালাতন করে মারবি, তাই না? খুব তাড়াতাড়ি বিয়ে হচ্ছে আমাদের, বিয়ের জন্য তোদের তো অগ্রিম আমার বাসায় নিয়ে যাব, তার জন্য রেডি থাক। আচ্ছা তুই থাক তাহলে এখানে, আর যা ইচ্ছা তাই করতে পারিস। তুই তো সবকিছু চিনিস, তোকে আর নতুন করে কিছু দেখিয়ে দিতে হবে না। আমি দেখি রাগের রানীকে নিয়ে যাচ্ছি, তার রাগ ভাঙাতে পারি কিনা। আমি এখান থেকে কোথাও যাব না, আর তোর সাথে যেটা কথা হয়েছে তুই এখন সেটা কর। তাড়াতাড়ি গোসল করে নে এখন। আমি এখানে থাকবো না, আমি চলে যাব। আচ্ছা এত রাগ, তাহলে দেখি কি করা যায়। আমি গোসল করব, কিন্তু তোমার সাথে আর কিছু কথা আছে। এখন তোমাকে কথাগুলো শুনতে হবে। এখন তুমি আমার সাথে যাবে, এটাই হলো ফাইনাল কথা। আমি বলেছি না আমি কোথাও যাব না, তারপরও একরকম করার কি আছে? মাথা এমনিতেই গরম আছে, চুপচাপ যেটা করতে বলছি সেটা করো। আমাকে রাগ দেখানো হচ্ছে ভেবে দেখছো কার সাথে দাঁড়িয়ে কথা বলতেছো? আর আমার যদি মাথা গরম হয়ে যায় তখন তোমার সাথে কি হতে পারে? আর এখানে কিন্তু কেউ বাধা দিবে না, শিল্পা তো চুপচাপ থাকবে। তাই যেটা বলতেছি সেটা এখন অন্তত করো। বলতেছি না আমি যাব না, তারপর তুই কেন আমাকে জোর করতেছিস বুঝতেছি না। তোর জোর করার কোনো অধিকার নেই আমাকে একটুও। চুপচাপ যেটা করতেছিস করতে থাক, আমি তাহলে এখান থেকে চলে যাচ্ছি। বুঝতে পেরেছি, তোর সাথে এভাবে কথা বললে তুই কখনো আমার কথা শুনবি না। তোর সাথে তো অন্যভাবে কথা বলতে হবে আমাকে। হঠাৎ করে আয়াত আমাকে কোলে তুলে নিল, তারপর উপরের দিকে নিয়ে যেতে লাগলো। আমি শিল্পাকে এত করে বললাম আমাকে যাতে একা করে যেতে না হয় সে ব্যবস্থা করতে, কিন্তু শিল্পা আমাকে চোখ মেরে দিয়ে বলল সমস্যা নেই, কিচ্ছু হবে না। আর আয়াত অনেক ভালো ছেলে, এভাবে আমাকে বুঝিয়ে দিল। আমি অসহায় হয়ে গেলাম, কারণ এখানে তো আমি আর কোনো শক্তি দেখাতে পারি না। তারপর আয়াত আমাকে একটা রুমের ভেতর নিয়ে গেল, আর রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। সেটা দেখে তো পুরো অবাক হয়ে গেলাম আমি। কি করবে এখন আমার সাথে? সে উল্টোপাল্টা কিছু করলে তো আমি নিজেকে এখান থেকে রক্ষা করতে পারবো না। চিল্লাচিল্লি করে তো কোনো লাভ হবে না। না, এভাবে চলতে পারে না। আমি আমার সত্যটা মাহিনকে বলে দেব। আমি তাকে সত্যিটা বলে দিব যে আমি কোনো নষ্ট মেয়ে না, আমি শুধু তার শক্তিটা পরীক্ষা করতে চেয়েছিলাম। আসলে যদি একজন খারাপ মেয়ে মাহিনের হতো তাহলে মাহিন কেমন রিয়্যাক্ট করতো সেটা সেই মেয়ের সাথে শুধু আমি এটা দেখার জন্য এরকম করছি তার সাথে। এটা কখনো সত্যি না যে আমি একজন নষ্ট মেয়ে, আমি শুধু মাহিনকে পরীক্ষা করার জন্য এড়ে দেব। আমি তাকে সত্যিটা বলে দিব যে আমি কোনো নষ্ট মেয়ে না, আমি শুধু তার শক্তিটা পরীক্ষা করতে চেয়েছিলাম। আসলে যদি একজন খারাপ মেয়ে মাহিনের হতো তাহলে মাহিন কেমন রিয়্যাক্ট করতো সেটা সেই মেয়ের সাথে শুধু আমি এটা দেখার জন্য এরকম করছি তার সাথে। এটা কখনো সত্যি না যে আমি একজন নষ্ট মেয়ে, আমি শুধু মাহিনকে পরীক্ষা করার জন্য এরকমটা করেছিলাম। কিন্তু মাহিন এই পরীক্ষায় ফেল করেছে, কারণ সমাজে নষ্ট মেয়েদের কেউ মূল্য দিতে জানে না। আমরা কিভাবে ভালো মানুষ হতে পারি? মানুষ তো কখনো খারাপ হতে চায় না বা খারাপ মানুষের সঙ্গ দিতে চায় না, এটা আমাকে মানতে হবে। মাহিনের জন্য রুমের ভেতরে অপেক্ষা করতেছিলাম। সে তো আমাকে একটা নাম্বার দিয়ে গিয়েছিল, সেই নাম্বারে ফোন দেব। ফোন দিলে যদি আমাকে আবার উল্টাপাল্টা কিছু শুনিয়ে দেয়। এখন কোনো টেনশনে আছে? না থাক, ফোন দিব না। চলে আসলে তাহলে বলে দিলে হয়তো খুশি হবে, তখন তার রিয়্যাক্ট আমি সামনাসামনি দেখতে পারবো। এখন যদি ফোন করে বলি তাহলে তো আমি তার রিয়্যাক্টই সামনাসামনি দেখতে পারবো না। তার রিয়াকশনটা কেমন সেটা দেখতে চাই। মাহিনকে ফোন করব কি করব না ভেবে পাচ্ছি না। শেষ পর্যন্ত নিজের মনকে আর ধরে রাখতে পারলাম না। এখন মাহিনের একটু খোঁজ খবর নিয়ে দেখি কোথায় আছে, কখন আসবে, আমি সেই হিসেবে নিজেকে প্রস্তুত করে রাখবো। তারপর আমি বিছানা থেকে তার নাম্বারটা বের করলাম, আর নাম্বারটা বের করে আমি অবাক হয়ে গেলাম। এই নাম্বারের সাথে তো আমার আগে থেকেই যোগাযোগ হতো। এই নাম্বার কোথায় যেন, হ্যাঁ মনে পড়েছে,
এই নাম্বারটা তো আমাকে মেসেঞ্জারে দিয়েছিল, তার সাথে আমার প্রায় কথা হতো। হঠাৎ করে এই নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি। আমি আমার সিমটা হারিয়ে ফেলেছিলাম, তারপর এই নাম্বারটাতে আর যোগাযোগ করতে পারিনি অনেকদিন। নাম্বারটা মুখস্থ ছিল, শুধু শেষের 2টা নাম্বার মেলাতে পারছিলাম না। অনেক কনফিউশনে ছিলাম, তার জন্যই আমি এত ঘাটাঘাটি করি নাই। কিন্তু তার মানে মাহিন ছিল সেই ছেলেটা? ও মাই গড! আর কোনো কিছু চিন্তা ভাবনা না করেই আমি আমার নতুন সিম দিয়ে মাহিনকে ফোন করলাম। আসসালামু আলাইকুম, আমি একজন নষ্ট মেয়ে বলতেছি যে আপনার বাসায় কাজের মেয়ে হিসাবে আছে। আপনি কি এখন টেনশনে আছেন নাকি ফ্রি আছেন? কে আপনি? আর এসব কি আবল তাবল কথা বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি কে? আমাকে পরিচয় দেন, না হলে আমি ফোনটা রাখছি। আরে ভাই, এত রাগ দেখাচ্ছেন কেন? বুঝতেছি না তো। আমার কণ্ঠ কি চিনতে পারছেন না? আচ্ছা, আমার কণ্ঠটা একটু চেনার চেষ্টা করেন তো। আমি এখন ব্যস্ত আছি। যদি আপনি আপনার মশকরা বন্ধ করে আপনার পরিচয় দিয়ে কথা বলেন, আর যদি কোনো জরুরি কথা থাকে সেটা বলতে পারেন। আমি এখন ফোনটা রাখতে বাধ্য হব, না হলে। আচ্ছা, আপনি বাসায় আসবেন কখন? আপনার জন্য একটু অপেক্ষা করতেছি, কারণ আমার একটু কথা আছে আপনার সাথে। আপনি যদি একটু তাড়াতাড়ি আসতেন। আমি এখনো আয়াতকে খুঁজে পাইনি, তার জন্য হয়তো আমার এখন বাসায় ফেরত যাওয়া হবে না সন্ধ্যার আগে। আর আপনি আমাকে কি জন্য ফোন করেছেন? আপনার কি কোনো দরকার আছে? আচ্ছা, তাহলে আপনি সবার সাথে কথা বলে দেখেন আয়াত কোথায় আছো। যদি পারেন তাকে সঙ্গে করে বাসায় নিয়ে আসেন, তাহলে আরো ভালো হয়। কথা হচ্ছে যে আমি আপনাকে একটা পার্সোনাল কথা বলবো, তো এখন না, আসেন বাসায় তারপর। আচ্ছা, তাহলে আপনি অপেক্ষা করেন। আমি বাসায় গেলে আপনার যা পার্সোনাল কথা আছে বলে দিয়েন, সমস্যা নাই। কিন্তু এখন ডিস্টার্ব করবেন না, মাথা গরম আছে। কেউ আমাকে আয়াতের খোঁজ দিতে পারতেছে না, তাই প্লিজ আপনি এখন ফোনটা রাখুন। দেখুন, একদম টেনশন করবেন না, আয়াত ছোট বাচ্চা না। দেখবেন যে রাগ ঠিক হয়ে গেলে চলে আসবে। আর আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, টেনশন করিয়েন না, সবকিছু ঠিক হয়ে যাবে। শুধু কয়েকটা দিনের ব্যবধানে আপনি প্লিজ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। তোর কথা শেষ হয়েছে নাকি আরো আছে? তোর কথা যদি শেষ হয়ে থাকে তাহলে ফোনটা এখন রেখে দে, কারণ আমি এখন কাজ করতেছি। আর ফোন দিয়ে এইভাবে তোর সাথে বকবক করার সময় এখন আমার হাতে নেই। আচ্ছা, দেখে শুনে চলবেন। এখন তাহলে ফোনটা রাখতেছি। আর আসার সময় আমার জন্য যদি পারেন তাহলে একটা আইসক্রিম আর কয়েকটা চকলেট নিয়ে আসিয়েন। আচ্ছা, SMS করে তোর চকলেট আইসক্রিমের নাম বলে রাখ, আমি যাওয়ার সময় নিয়ে যাব মনে করে। আর SMSটা থাকলে তখন আমি দেখতে পারবো। আর আমি তো জানি না আপনি কি খান না খান। আচ্ছা, আমি আপনাকে SMS করে বলে দিচ্ছি, সমস্যা নেই। আর আপনি নিজের যত্ন রাখবেন, খেয়াল করবেন, আর দেখে শুনে রাস্তা পারাপার হবেন। আচ্ছা, ওই স্যার, তোর সাথে কথা বলার সময় নেই। এখন আমাকে জরুরি কাজের জন্য এক জায়গায় যেতে হবে। আর সেখানে দেখে আয়াতকে খুঁজে পাওয়া যায় কিনা। তার একটা ফ্রেন্ডের সাথে কথা বললাম। তারপর ফোনটা আমি রেখে দিলাম। আর মাহিনের মতিগতি আমি কিছুই বুঝতে পারি না। সত্যি এই ছেলেটা কখন কি করে। একটু আগে আমাকে রাগ দেখালো, আর যখন আইসক্রিম চকলেটের কথা বললাম তখন একদম সুন্দরভাবে আমার সাথে কথা বললো। আইসক্রিম চকলেটের নাম জানতে চাইলো। কি দৃশ্য! আমি বুঝতে পারি না তার মনের মতিগতি, আমি কিচ্ছু বুঝতে পারি না। এখন কি বলো, কখন কি করে, কখন কি বলে, কখন কি করে, আমার মাথা পুরো আগুন হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আজকে যদি আমার সিক্রেট কাহিনী মাহিনকে বলে দিচ্ছি, তার রিয়াকশনটা কেমন হয় দেখতে হবে। আর সুন্দর করে আজকে একটু রুমটা সাজিয়ে নিই, কারণ হয়তো মাহিন যখন জানতে পারবে যে আমি সঠিক খামার পতিতা না, তাহলে হয়তো আমাকে বউ হিসেবে গ্রহণ করতে চাইবে। কিন্তু আমি থাকবো না এই বাসায়, কারণ এই বাড়িতে যত আন্দোলন, এই আন্দোলনের ভেতরে আমি কখনোই টিকতে পারবো না। আমি এরকম পেঁচালো মেয়ে না। তারপর আমার যা যা করা দরকার সবকিছু করলাম। আর আমি নিজ হাতে আজকে রান্না করলাম। আর বাকি 3 জনকে দেখলাম যে বাহিরে যাচ্ছে আসতেছে। আমি আমার মতো কাজ করে যাচ্ছি, কেউ আমাকে পাত্তা দিচ্ছে না, আর আমিও তাদেরকে পাত্তা দিচ্ছি না। যে আমাকে পাত্তা দেয় না আমি তাকে পাত্তা দেই না, এটা আমার ছোটবেলার অ্যাটিটিউড। যাই হোক, আমি আমার মন মতো রান্না করতে লাগলাম। সবাই আমাকে নিয়ে কি ভাবলো না ভাবলো সেটা দেখার সময় আমার নেই, কারণ আমি সবাইকে একত্রিত করতে চাচ্ছি। মনোমালিন্য না থাকলে হয়তো এই পরিবারটা অনেক সুখে শান্তিতে থাকতে পারবে, আর সবাই হয়তো অনেক আনন্দে থাকতে পারবে। আমি চেষ্টা করব সবাইকে একত্রিত করার যতদূর পারি। কি হলো, তুই আমাকে এখানে নিয়ে আসলি কিসের জন্য? আমার সর্বনাশ করতে চাস? আচ্ছা, আমি তোকে সবকিছু খুলে দিচ্ছি, তোকে কষ্ট করতে হবে না। তুই যদি আমাকে নষ্ট করতে চাস
তোর যদি এত ইচ্ছে হয় আমাকে নষ্ট করা, আমি নিজেই তোকে দিচ্ছি আমাকে। কি উল্টো পাল্টা কথা বলতেছিস? কিছু বুঝতেছি না। আমি তোকে রুমের ভিতর নিয়ে এসেছি নষ্ট করার জন্য? আমি তোকে নিয়ে আসছি আমার কিছু আবদার পূরণ করার জন্য। তোর আবদারগুলো তো আমি খুব ভালো করে জানি, তাই না? তোর আবদার কি হতে পারে? আমার দেহ নয়তো আমার ঠোঁট দুইটা? বল কোনটা চাস? যেটা চাইবো সেটা তুই দিতে পারবি কিনা জানি না, বাট আমি চাই তুই আমাকে সেটা দিবি। আর না দিলে আমি হয়তো এই পৃথিবীতে থাকতে পারবো না। আমার দেহ আর আমার ঠোঁট দুইটা ছাড়া তুই আর কি চাচ্ছিস আমার থেকে? আমি বুঝতেছি না। আমার দেহও চাইলে নিতে পারিস, আমি বাধা দেব না, কারণ বাধা দিলে তুই মানবি না, আমার উপর জোর করবি। তাই আমি আমার নিজ থেকে নিজেকে বিলিয়ে দিচ্ছি, নিয়ে নে আমাকে। আমি তোকে বৈধভাবে চাই, বিয়ে করতে চাই আমি তোকে। হইলেও ম্যারি মি। হোয়াট? কি বলছিস? আমি তোকে করব বিয়ে? কখনো সম্ভব না, আমি পারবো না। তোকে যে আমি নিজ থেকে সন্ধ্যার সময় আসতে বলছিলাম গতকাল, কিন্তু তুই আমার ফোন পর্যন্ত তুললি না। আমি তোকে বিয়ে করব কোন হিসেবে বুঝতেছি না আমি। এই দেখ, আমি কানে ধরে তোর সামনে ওঠা বসা করতেছি, প্লিজ তুই আমাকে না করিস না। সত্যি তোকে স্যার আমি থাকতে পারবো না। আমি যে কিভাবে এই দিনটা ছিলাম আমি নিজে বুঝতেছি না। আমার ভিতর ফেটে যাচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না। কুত্তা, আমি নিজে তোর জন্য এত কষ্ট করে নিজেকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে নিয়েছিলাম। জানিস, আমি তোর জন্য শুধু শাড়ি পরেছিলাম। আমি জীবনে কখনো শাড়ি পরিনি, শাড়ি পরা শিখে রেখেছি, কখনো শাড়ি পরিনি। আমি শুধু তোর জন্য শাড়ি পরে কালকে সন্ধ্যায় তোর অপেক্ষা করেছিলাম 2 ঘন্টা। আচ্ছা, এর বিনিময়ে তুই যা শাস্তি আমাকে দিবি আমি তাই বাতনামে জানবো। কোনো কথা বলবো না, একটা শব্দ করবো না। তুই যেটা বলবি আমি সেটাই করবো। তোর কথার বাইরে আমি কোনো কাজ করবো না আজকে। আচ্ছা, আমি একটা কথা বলবো, তোকে সেটা রাখতে হবে। আর তুই সেটা যদি অমান্য করেছিস তাহলে মনে করবি যে তুই আমাকে হারিয়ে ফেলেছিস। আমার কথা শুনবি। যদি আমাকে বিয়ে করতে চাস, আমাকে প্রমিস করতে হবে, আমাকে রাগ দেখাবি না। আমি ভুল করলে আমার ভুলগুলো ধরিয়ে দিবি, কিন্তু আমার সাথে কখনো বেয়াদবি করতে পারবি না। আর আমি তোকে যেটা বলবো সেটা তোকে শুনতে হবে। আমার দিক থেকে যেটা মনে হবে এই অর্ডারটা আমার করা উচিত, সেটাই অর্ডার করব। আমি তোকে করব, আর তার ব্যতীত অন্য কোনো অর্ডার করব না। আচ্ছা, তুই যেটা বলবি আমি সেটাই মেনে নেব। আর আমি তোকে স্পর্শ পর্যন্ত করবো না, প্রমিস করলাম। তোর কথা আমি কখনো ফেলে দেবো না। তুই যদি সঠিক থাকিস তাহলে ভুল মনে করে আমার মন্তব্যটাকে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তুই এখন আমার সাথে যাবি। আমার সামনে তুই তোর বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা চাইবি। তার সাথে আর কখনো বেয়াদবি করবি না। তোর বড় ভাই যেটা বলবে সেটা শুনবি। আর তোদের পরিবারের ঝামেলা আছে, সবকিছু মিটমাট করার চেষ্টা করবি। যদি তারা তোদের সাথে মিলিয়ে চলতে না পারে তাদেরকে আলাদা করে দিবি। তারা তাদের মতো চলবে, তোরা তোদের মতো চলবি। এটুকু করলেই তুই আমাকে বিয়ে করবি? কোনো কিছু করা লাগবে না আমাকে, এটাই তো? আরো অনেক কিছু আছে, সেটা এখন বলতে পারবো না। এখন তুই আমার সাথে চল, আমি তোকে তোর বাসা নিয়ে যাচ্ছি। এখন কোনো কথা বলবি না। যে অবস্থায় আছিস এই অবস্থায় তুই এখন আমার সাথে চলবি, কোনো গোসল করা লাগবে না। আচ্ছা, যেটা বলবেন মহারানী সেটাই হবে। আমাকে নিয়ে চলেন, আমি যাব, কোনো সমস্যা নেই। আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। তারপর আমি আয়াত বেরিয়ে পড়লাম, আর বাইরে এসে দেখি শিল্পা তার খাওয়া দাওয়া শেষ করেছে। তারপর আমরা 3 জনে বেরিয়ে পড়লাম। তারপর আয়াত দারোয়ানের সাথে কি যেন কথা বলল। কথা বলা শেষ করে আমরা গাড়িতে করে সোজা আয়াতদের বাসার উদ্দেশ্যে চলে আসলাম। বাসার সামনে এসে দেখি বাসার ভিতরে একটু নীরবতা চলতেছে। আমি যখন এর আগে এসেছিলাম তখন বাসাটা একটু কেমন জানি ছিল, আর এখন কেমন জানি লাগতেছে। মনে হচ্ছে যে কোনো শোকাচ্ছন্ন একটা বাসা। সেটা যাই হোক, এখন আমাদের ভিতরে যেতে হবে। ভিতরে গিয়ে দেখি কেউ নাই। আমি যদি সবাইকে এক করে দিতে পারতাম, নিজেকে একটু প্রাউড ফিল করাতে পারতাম। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। এখন পর্যন্ত মাহিনের কোনো খোঁজ খবর পাচ্ছি না। হঠাৎ করে কলিং বেলের শব্দ পেলাম। আমি নিচেই ছিলাম, সবার সাথে একটু গল্প করতেছিলাম। সবাই আমার সাথে গল্প করতেছিল। সবার সাথে গল্প করে বুঝলাম সবার মাঝে হালকা একটু সমস্যার জন্য মনোমালিন্য সৃষ্টি হয়েছে। এটা সমাধান করা যায়, সবাই একত্রিত ভালোভাবে বসবাস করতে পারবে। আমি দেরি না করে কলিং বেলের শব্দ শুনে গিয়ে দরজা খুলে দিলাম। খুলে দিয়ে দেখি মাহিন এক রাশ হতাশা নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে মাহিন আয়াতকে আজকেও খুঁজে পায়নি।
যার জন্য তার মন খারাপ। আমি সেখানে আর কোনো কথা বললাম না, দরজাটা লাগিয়ে দিয়ে মাহিনের পেছনে পেছনে যেতে লাগলাম। মাহিন রুমের ভেতরে গিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না, বিছানার উপর শুয়ে পড়লো। তাকে দেখেই বোঝা যাচ্ছে অনেক ক্লান্তি, তার মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি কোনো কথা বললাম না, চুপচাপ তার এক সাইডে দাঁড়িয়ে রইলাম। আমাকে যদি কোনো কিছু বলে আমি সেটা সঙ্গে সঙ্গে এনে দেব, কারণ আজকে সারা দিন বাইরে ছিল, সকালে বেরিয়ে পড়েছে, এইমাত্র বাসায় ফিরলো। কোথায় কি খেয়েছেন আমি কোনো কথা বলতেছি না। হঠাৎ করে সবকিছু আমার উপর চলে আসলে তখন বিষয়টা কেমন হয়ে যায় না, তার জন্য নিজেকে চুপচাপ রেখেছি। এখানে এভাবে দাঁড়িয়ে আছিস, কিছুর জন্য কোনো কিছু লাগবে তোর? আমি তো ভুলেই গেছি তোর জন্য আইসক্রিম নিয়ে আসার কথা ছিল। আমি সরি। আচ্ছা সমস্যা নেই, ভুলে যেতেই পারেন, এটা নিয়ে আবার সরি বলতে হয়? আমার তখন খেতে ইচ্ছে করতেছিল তো তাই বলেছিলাম, এখন খেতে ইচ্ছে করতেছে না। আমার এখন কিছু করা লাগবে না, আপনি শুয়ে থাকেন, রেস্ট করেন। আচ্ছা তুমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো তো, ঠান্ডা কফি। আমার মাথা ব্যথা কেমন জানি করতেছে, একটু কফি খেলে হয়তো ভালো লাগবে। তাড়াতাড়ি আনার চেষ্টা করবে। আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসতেছি। আপনি কোথাও যাবেন না, আর চাইলে গোসলটা করে নিতে পারেন। এখন ভালো লাগতেছে না, রেস্ট করব, তারপর গোসল করব। এখন কোনো কিছু ভালো লাগতেছে না। তোমাকে যেটা বলেছি তুমি সেটা করবে নাকি এখন আবার আমার সাথে কথা বলবে? আমার সাথে ইশিকা আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসার জন্য। আমি তো ভুলেই গিয়েছিলাম মেয়েটা একটা আবদার করেছে, সেটা আমি রাখতে পারলাম না। তারপর বিছানা থেকে উঠে চুপচাপ রুম থেকে বেরিয়ে দরজাটা খুলে আস্তে করে বেরিয়ে পড়লাম, যাতে কেউ আমাকে দেখতে না পায়। তাড়াতাড়ি করে পাশে একটা দোকান ছিল, সেখান থেকে আইসক্রিম আর কিছু চকলেট নিয়ে আসলাম, কারণ এখানে সব ধরনের আইসক্রিম পাওয়া যায়। তার জন্য একটু টেনশন মুক্ত হলাম। আমি আগে জানতাম না যে এখানে সব ধরনের মার চকলেট পাওয়া যায়, আমি শুধু জানতাম যে এখানে আইসক্রিম পাওয়া যায়। আমি ভাবলাম যে যে কোনো একটা আইসক্রিম এনে দিলেই হতো, খুশি হয়ে যাবে। গিয়ে দেখি সব ধরনের আইসক্রিম পাওয়া যায়। তার জন্য ইশিকার পছন্দ মতো যে আইসক্রিম আর চকলেট খেতে পছন্দ করে সেগুলো নিয়ে আসলাম। আমাদের বাসার পাশে দোকান ছিল, যার জন্য বেশিক্ষণ সময় লাগে না যাইতে আসতে, 3 থেকে 4 মিনিট লাগছে, আর আইসক্রিম নিতে 2 মিনিট, সর্বমোট 7 থেকে 8 মিনিট সময় লাগছে। তার মধ্যে আবার বাসায় ফিরে আসলাম, এসে রুমের ভিতরে প্রবেশ করে আগের মতো শুয়ে পড়লাম। একটু পরে ইশিকা আমার জন্য কফি নিয়ে রুমের ভিতরে প্রবেশ করলো আর এসে আমার সামনে দাঁড়িয়ে পড়লো। আমি বিছানা থেকে উঠে বসে ইশিকার হাত থেকে কফির কাপটা হাতে নিলাম। ইশিকা এক সাটের চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে, হয়তো ভাবতেছে আমি এখন কিছু না বলে কিছু বলে দেব, কিন্তু আমি কিছু বলতেছি না, চুপচাপ কফি খাচ্ছি। মেয়েটা তো কফি বেশ সুন্দর বানায়, অনেক সুন্দর লাগতেছে কফিটা। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তোমার পিছনে ঘুরে দেখো, তোমার পছন্দের সব আইসক্রিম আর কি জানি চকলেট সবকিছু রাখা আছে, নিয়ে এখন খাইতে পারো। আপনি আবার বাইরে গিয়েছিলেন আমার জন্য, আর আপনি এসব নিয়ে আসলেন কিসের জন্য? এখন তো আমার এসব খেতে ইচ্ছে করতেছে না। বুঝতে পেরেছি খেতে ইচ্ছা করতেছে না, কিন্তু নিয়ে এসেছে, এখন কি ফালাই দিব? যদি বলো ফালাই দিতে সমস্যা নাই, যদি খেতে না ইচ্ছা করে তাহলে ফেলে দেই। আমি কি একবারের জন্য বলেছি খেতে ইচ্ছে করতেছে না? আপনি কফি খান, আমি আপনার পছন্দের জিনিসগুলোর মাঝেই শেষ করে ফেলেছি, দেখে লোভ সামলাতে পারতেছি না। প্লিজ কিছু মনে করবেন না, এখন আমি খাবো। আমি তো দেখে একদম ফিদা হয়ে গেলাম, মাহিন আমার জন্য চকলেট নিয়ে আসলো, আমি তো ভেবে পাচ্ছি না। আর কথা হচ্ছে মাহিন কি সবকিছু বাইরে রেখে এসেছিল নাকি? আমাকেও কফি বানিয়ে আনতে বলে, সে আবার বাইরে থেকে রুমের ভেতরে নিয়ে এসে রাখলো নাকি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য? বুঝতেছি না আমি। সেটা যাই হোক, এখন আমাকেও খেতে হবে। আর কতদিন বাদে এসব খাবার খাচ্ছি, যেটা বলার বাহিরে। বিয়ে হওয়ার পর থেকে খাওয়া হয় না, বিয়ে হওয়ার পর থেকে বাবার বাসায় যাওয়াই হয়নি, বাবার বাসায় যাওয়ার কোনো ইচ্ছাও নাই, কারণ কি করব গিয়ে। থাক, সেসব আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন আপাতত নিজের ইচ্ছেটা পূরণ করি, কারণ যেহেতু এনে দিয়েছে এসব রাখবো না তো আজকে সব কিছু খেয়ে ফেলবো। এনেছে 2টা 3টা 4টা 6টা, সর্বমোট 6টা জিনিস নিয়ে এসেছে, বেশিক্ষণ লাগবে না শেষ করতে। আমি চকলেট খাচ্ছিলাম আর মাহিন বিছানায় বসে কফি খাচ্ছে। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেলাম, আর পেছনে ঘুরে তাকিয়ে দেখি আয়াত তার সাথে যে মেয়েটা এসেছিল সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, দরজা খুলে ভেতরে আসতেছে না। আমি তো অবাক হয়ে গেলাম যে আয়াতকে খুঁজে তার ভাই একদম হয়রান, 2 দিন ধরে ঠিক মতো খাচ্ছে না, ঘুম আসছে না, টেনশনে পুরো আমার সাথে যাতা ব্যবহার করতেছে। আমার সাথে তো এমনিতেই যাতা ব্যবহার করে, সেটা তো স্বাভাবিক, কিন্তু মানুষটা 2 দিন ধরে খাচ্ছে না, ভালো মতো ঘুমাচ্ছে না। টেনশনের জন্য মাহিন আয়াতকে দেখতে পেয়ে কফির কাপটা
হাত থেকে ফেলে দিল, আর সেটা ঠাস করে শব্দ করে একদম ভেঙে চুরমার হয়ে গেল। আর মাহিন দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলো। আয়াত মাহিনকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। তুই কোথায় গিয়েছিলি জানিস? তোকে আমি কোথায় কোথায় খুঁজেছি। তোর সব ফ্রেন্ডকে জিজ্ঞেস করে দেখিস, আমি সবার সাথে দেখা করেছি, কেউ তোর খোঁজ দিতে পারিনি। তুই কোথায় ছিলি ভাই? ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আর কখনো তোমার সাথে আমি বেয়াদবি করবো না। সব সময় তোমার কথা মেনে চলবো। আমি সব সময় তোমাকে মর্যাদা দিয়ে চলবো। সেটা বড় কথা নয়। তুই এই 2 দিন কোথায় ছিলি? তোর চেহারা কি হচ্ছে দিন দিন? তুই আগে কেমন ছিলি, এখন কেমন হয়ে যাচ্ছিস? আমি বুঝতেছি না তোর কিসের এত টেনশন বা কি করতেছিস তুই। আমি তো কিছুই জানি না। তোর চেহারার অবস্থা এমন কেন? এমনিতেই চেহারা তো 2 দিন পর ঠিক হয়ে যাবে। রাতে ঘুমাই না তো ঠিক মতো, তার জন্য চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। রাতে ঘুমাতে পারি না ঠিক মতো, আমি নিজেও জানি না কেন ঘুমাতে পারি না। আচ্ছা, তুই এখানে রেস্ট কর, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। তুই কোথাও যাস না আবার আমি না আসা পর্যন্ত। আমি কোথাও যাচ্ছি না, এখানে আসছি। আর তোমাকে এখন কোনো কিছু নিয়ে আসতে হবে না, আর আমাকে কিচ্ছু দিতে হবে না, আমার কিচ্ছু লাগবে না, আমি খেয়ে এসেছি। তোকে দেখেই বোঝা যাচ্ছে, দাঁড়া আমি খাবার ব্যবস্থা করতেছি। তুই এখানে বসে গল্প কর, আমি নিচে যাবো আর আসবো। তুই কোথাও যাবি না বলে দিচ্ছি। তুই যদি এবার আমার চোখের আড়াল হয়েছিস তাহলে তোর খবর আছে। আরে ভাইয়া এত উত্তাল দেখাতে হবে না, তুমি শান্ত হয়ে এখানে বসে থাকো। আমি আছি, কোথাও যাচ্ছি না। আর আমার এখন খিদে নেই, আমাকে কিছু খাওয়া লাগবে না। কি সুন্দর দৃশ্য উপভোগ করলাম। আর একটা কথা, আমাকে তো এখন কেউ চিনবে না। আমি চলে যাচ্ছি তাহলে। আপনারা সুখে শান্তিতে থাকেন। আমি এখন যাচ্ছি তাহলে, টাটা। আরে বোন, তুমি আবার কোথায় যাবে? এখানে থাকো কিছুক্ষণ। এত তাড়াতাড়ি চলে যাবে আর আমি তোমাকে যেতে দেব? এটা কি করে ভাবলে তুমি? এখানে বসো, গল্প করি, পরে যাওয়ার কথা চিন্তা করিও। এখানে থেকে আমি কি করব? আমাকে তো আর এখন কেউ চিনবে না, তাই আমি এখান থেকে যাওয়াটাই বেটার মনে করতেছি। পরে আসব, এসে আপনার সাথে গল্প করব, আড্ডা দেব। এখন থেকে রেগুলার আসব, সমস্যা নেই। বেশি বকবক না করে এখানে থাক। একটা বেশি কথা বললে কিন্তু কি করব নিজেও বুঝতে পারতেছি না। আর এখন বলতেছি না, চুপচাপ ন্যাকামি না করে এখানে বসে আছিস, বসে থাক। বুঝতে পেরেছি তো, আর কিছু বোঝাতে হবে না। আচ্ছা, এখানে বসে থাকি। আমার কিন্তু প্রচুর ক্ষুধা লেগেছে। আপনার যেহেতু ক্ষুধা লাগেনি, আমার ক্ষুধা তো আর আমি ধরে রাখতে পারবো না। আমি বাইরে গিয়ে কিছু খেয়ে আসি, তাতে আপনার গল্প করুন। আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম, আসলে মেয়েটা 2 দিন ধরে কিচ্ছু খাচ্ছে না। আমি নিজেও জানি না আমার জন্য নাকি না খেয়ে আছে, তাই মেয়েটাকে নিয়ে আসলাম। এদিন বলে বুঝতে পেরেছি তো, আর কিছু বোঝাতে হবে না। আচ্ছা, এখানে বসে থাকি। আমার কিন্তু প্রচুর ক্ষুধা লেগেছে। আপনার যেহেতু ক্ষুধা লাগেনি, আমার ক্ষুধা তো আর আমি ধরে রাখতে পারবো না। আমি বাইরে গিয়ে কিছু খেয়ে আসি, তাতে আপনার গল্প করুন। আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম, আসলে মেয়েটা 2 দিন ধরে কিচ্ছু খাচ্ছে না। আমি নিজেও জানি না আমার জন্য নাকি না খেয়ে আছে, তাই মেয়েটাকে নিয়ে আসলাম। এদিন বলে কথা, খাচ্ছে না, তাও আবার আমার জন্য। একটু তো মায়া লাগে, তাই না ভাইয়া? আচ্ছা, আমি সবকিছু বুঝতে পেরেছি। তোমরা দুজন এখানে বসে গল্প করো, নিজেদের মাঝে সবকিছু ঠিকঠাক করে দাও। আমি একটু তোমাদের জন্য খাবার ব্যবস্থা করতেছি। আপনি বাইরে যাবেন কিসের জন্য? খাবার আমি রেডি করে রেখেছি। আমি আপনার জন্য বিরিয়ানি রান্না করেছি, আর বাসার সবার জন্য রান্না করেছি। আপনার জন্য এখানে এনে রেখে দিয়েছি, আর বাকিগুলো রান্নাঘরে আছে। কি বলো তুমি? এই সময়ের মধ্যে আবার বিরিয়ানি কখন রান্না করলে? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি রান্না করতে পারো? শখের বসে শিখলাম, মা একটু প্রশংসা করে, সেই সাহস নিয়ে রান্না করেছি। জানি না কেমন লাগবে আপনাদের, বাট আশা করি ভালো লাগবে, কারণ হালকা একটু রান্না করতে পারি তো। তাহলে তো হয়ে গেল, আর কাউকে বাইরে যেতে হচ্ছে না। তাহলে চলো এখন সবাই মিলে গিয়ে নিয়ে আসি, তারপর দেখা যাক কি করা যায় না করা যায়। এখন আপাতত খাওয়া দাওয়া শেষ করি, পরে গল্প করব। সবাই একসাথে হয়ে কি একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হয়ে গেল। একটু আগেই এখানে মনোমালিন্য চলছিল, মাহিনকে দেখা যাচ্ছে না। টেনশনে আর এখন দেখে মনে হচ্ছে যে কত খুশি হয়ে গেছে তার ভাইকে কাছে পেয়ে। তাই বড় ধন, রক্তের বাঁধন। আজকে কথাটা আবারও প্রমাণ হয়ে গেল। আজকে আমি মাহিনকে দেখে বুঝতে পারলাম তার জীবনে তার ভাইয়ের গুরুত্ব কতটুকু। তারপর সবাই একসাথে আমার সাথে রান্নাঘরে চলে আসলো। তারপর সেখান থেকে বিরিয়ানিগুলো নিয়ে গেলাম, আর বাকি যদি যেগুলো ছিল সেগুলো কাজের মেয়ের দ্বারাই বাকি 3 জনের জন্য পাঠিয়ে দিলাম। তারপর সবাই একসাথে রুমে চলে আসলাম, আর সবাই অনেক মজা করে করতেছি। বিশেষ করে বর্ষা নামে যে মেয়েটা আছে,
সে তো আয়াতকে কথায় কথায় খোঁটা দিয়ে কথা বলতেছে। যাই হোক, অবশেষে সবকিছু মিটমাট হয়ে গেল। এখন মাহিনের জন্য কোনো টেনশন নেই। মাহিনের সাথে সব কথাবার্তা শেষ করে আমি আমার বাসায় চলে যাব। আজকে আম্মুর সাথে কথা হয়েছিল। আম্মু বলেছিল আমার যেটা ইচ্ছা সেটাই হবে, আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা বলবে না তারা। আমি এটা শুনে অনেক শান্তি পেলাম যে তারা সবকিছু আমার উপর সবসময় ছেড়ে দেয়, আমি সবকিছু ডিসাইড করি। এটাও আমাকে ছেড়ে দিয়েছে। আমার আব্বু আম্মু আমার উপরে অনেক বিশ্বাস করে। আমি হয়তো আজকে রাত্রে তো সম্ভব না, কালকে সকালে উঠে হয়তো চলে যাব। আপাতত মজাটা শেষ করি, পরে কি করি আপনাদের সাথে কথা বলি। অনেক তো মজা মাস্তি করলাম, এখন মজা মাস্তি শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন বলো এখানে আর কতক্ষণ থাকবে? এখন তো মাত্র আড্ডা দেওয়া শুরু করলাম, সারা রাত আড্ডা দেবো, সমস্যা কি? আর তোমার জানো কি কথা ছিল আমার সাথে তখন, যে ফোন করে আমাকে বললে? এখন বলো, সমস্যা নেই। সেই কথাগুলো তো এখানে বলা যাবে না, আমি আপনাকে একান্তভাবে বলতে চাই। আর এই মেয়েটা তো আজকে এখানে থাকতে পারবে না, তাকে তো তার জায়গায় রেখে আসতে হবে, তাই না? আমিও তো সেটাই বলতে যাচ্ছিলাম যে আমার তো এখন যাওয়া উচিত। সন্ধ্যা পার হয়ে গিয়েছে, একটু পরে গেলে তো আমাকে আবার হোস্টেলে প্রবেশ করতে দিবে না। আমি থাকতে তোমাকে এই কথাটা চিন্তা করতে হবে কিসের জন্য? আচ্ছা ভাইয়া ভাবি, আজকে তো অনেক খুশি, আর আমাদের এভাবে অতিথি আপ্যায়ন করলো, আমি অনেক খুশি। আর এখন তাহলে আমি আমার ক্যাম্পাসে চলে যাচ্ছি, আর এই মেয়েটাকে তার হোস্টেলে পৌঁছে দিচ্ছি। ইতিম একটা মেয়ে কিভাবে যায়? দেখো, একদম আমাকে নিয়ে মজা করবে না। আর আমি এতিম কোনোভাবেই না। আমার একটা বড় ভাই আছে না, তার সাথে একটা ভাবি আছে এখানে। আমি কোনোদিন এতিম হতেই পারি না। আর আমার বাবা মা আছে, তারা অনেক দূরে থাকে। আচ্ছা, যা বলেছিস, এখন আর এখানে কোনো কথা বলতে হবে না। এখন চল আমার সাথে, আমি তোকে তোর হোস্টেলে পৌঁছে দিচ্ছি। যাবি ভালো কথা, কিন্তু তুই থাকবি কিসের জন্য আজকে ক্যাম্পাসে? আজকে বাসায় চলে আয়, অন্তত কয়েকদিন আমার সাথে থেকে তারপর ক্যাম্পাসে চলে যাইস, সমস্যা নেই। আজকে আমাকে ক্যাম্পাসে থাকতে হবে, আজকে না, আমাকে পুরো আরো 25 দিনের মতো ক্যাম্পাসে থাকতে হবে টানা, কারণ আমার সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু। আজ আমি এখন এখানে থাকতে পারতেছি না, বাসায় পরীক্ষাটা শেষ করে বাসায় এসে ছুটি কাটিয়ে যাব। আচ্ছা, তাহলে আমি আর তোকে এখানে আটকানোর কোনো চেষ্টা করব না। আমি 2-1 দিন পর পর ক্যাম্পাসে আসব, ফোন দিলে আমার সাথে দেখা করিস। আচ্ছা ভাইয়া, তাহলে এখন আমরা যাচ্ছি। তোমার সাথে তো কথা হবে ফোনে সব সময়, আর যখন কোনো দরকার হবে তখন আমাকে সবার আগে জানাবে। আর এখন তাহলে আমি যাচ্ছি, অনেক রাত হয়ে যাচ্ছে, জায়গাটা যেতে হবে আমাদের। আচ্ছা, তাহলে আর বেশি দেরি করিস না কোথাও। এখন পরিস্থিতি অনেক খারাপ, রাজনীতিবিদরা অনেক ক্ষেপে আছে, কারণ সামনে ভোট, দেখে শুনে চলাফেরা করবি। কথাগুলো আপনার ভাইকে ভালোভাবে বলে দিন, না হলে তো সে সবসময় বাহিরে থাকে, প্রায় ক্যাম্পাসে থাকে না, পড়াশুনো করে না। রেজাল্ট যে কি করবে বুঝতেছি না। একদম পড়াশুনো করে না, সব সময় ক্যাম্পাসে ঘোরাঘুরি করে, আর কোথায় কোথায় জানি যায়। এগুলো কিন্তু ঠিক নয় আয়াত, পড়াশোনা করতেছিস ভালো করে কর। বিগত রেজাল্টগুলো কিন্তু অনেক ভালো ছিল তোর, আর এই রেজাল্ট খারাপ করে ক্যারিয়ারটা নষ্ট করিস না। তাই একটু চেষ্টা করে ভালো করে লেখাপড়া কর, ভালো কিছু করতে পারবি। আমার কথা বাদ দে। আপনি আপনার ভাইকে খুব ভালোভাবে বুঝিয়ে দেন, না হলে কিন্তু পরের ঘটনা অন্যরকম ঘটতে পারে। তাই একটু শাসনের মধ্যে রাখলে হয়তো আপনার ভাই ভালো হয়ে যাবে, আমার যেটা মনে হয়। দেখো বর্ষা, ভালো মতো বলতেছি, যদি তুমি নিজেকে বাঁচাতে চাও আর একটা কথা বলবে না, চুপচাপ থাকো। আমি কিন্তু বলছি ভালো হয়ে যা, আর তার জন্য এই না যে আমি সব নালিশ আমার ভাইকে দিয়ে দেবে আর সেটা আমি মেনে নেব, তাহলে কিন্তু। দেখছেন ভাইয়া, আপনার সামনে আমাকে ধমকি দিচ্ছে। দেখেন, আমার উল্টোপাল্টা কোনো ক্ষতি করলে কিন্তু আমি কি করব বুঝতে পারতেছি না। আপনার বাড়িতে একটা রাক্ষস। দেখেন, এই রাক্ষসকে কিন্তু সারা জীবন আপনাকেই সামলাতে হবে, সে কথাটা মাথায় রাখবেন। তাহলে আপনি চেষ্টা করলে নিজের মতো করে নিতে পারবেন। ছেলেটাকে আমাদের সাথে কেমন করলো না করলো সেটা বড় কথা না, ছেলেটা অতটা অভদ্র না বা নোংরা মানসিকতার না। এটা তো আমি বুঝতে পেরেছি, কিন্তু এত বড় দায়িত্ব আমি কি সামলাতে পারবো, নাকি হাল ছেড়ে দিয়ে পালিয়ে যাব বুঝতেছি না, ভয়ে আছি। যখন সামলাতে পারবে না তখন তো আমরা দুজন আছি, আমাদের দুজনকে ইনফর্ম করে দেবে, আমরা হালুয়া টাইট করে দেব, তারপর দেখবে ঠিক হয়ে যাবে। যতক্ষণ তুমি পারবে ততক্ষণ হ্যান্ডেল করবে,
না পারলে আমাদের উপর ছেড়ে দেবে। আয়াত শোনো, ভালো করে এবার থেকে তোমার জীবন তেজপাতা বুঝে নাও। তুমি যদি এখন ভালোভাবে পড়াশোনা না করো তাহলে তোমার কি অবস্থা হবে এবার বুঝতে পারবে। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন তাহলে আমরা বের হচ্ছি। রাত অনেক হয়ে যাচ্ছে। আর ভাবি, আপনি ভালো থাকবেন। আর ভাইয়া, তুমি যদি কখনো আমাদের ওই দিক যাও তাহলে আমাকে ফোন করবে, আমি তোমার সাথে দেখা করব কিছুদিন পর। তারপর আয়াত আমার হাত ধরে আমাকে বাইরে নিয়ে গেল। আমিও তার আগে সবার সাথে বিদায় নিয়ে নিলাম। আয়াতও সবার সাথে বিদায় নিয়ে নিল। সবাই আমাকে অনেক আপন করে নিয়েছে। এই একদিনের মাঝে আজকে নিয়ে 2 দিন এই বাসায় আসলাম। সবাই আমাকে এতটা ভালোবাসা দিয়েছে আমি কল্পনা করতে পারিনি। তারপর আয়াত আমাকে গাড়িতে তুলে নিল। দুজনে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে দুজনের মন অনেক ফ্রেশ। দুজনে আজকে আনন্দ ঘন মুহূর্ত উদযাপন করলাম। দুজনের জীবনের সেরা মুহূর্তের মধ্যে একটা হয়ে গেল আজকের দিনটা। তারপর আমরা দুজন ক্যাম্পাসে চলে আসলাম। তারপর আয়াত আমাকে আমার হোস্টেলে ঢুকিয়ে দিয়েছে চলে গেল। বলল যে কালকে ক্যাম্পাসে দেখা হবে। আমিও অনেক খুশি আর অনেক টায়ার্ড, তাই আয়াতের সাথে বেশি কথা বাড়ালাম না। আমি চলে আসলাম আমার রুমে। এখন বলো তোমার কি কথা আছে? তখন যে বললে খুব পার্সোনাল একটা তোমার কথা আছে, কোনো সমস্যা আছে? তোমার ডক্টরের কাছে যেতে হবে নাকি অন্য কোনো সমস্যা? এখন বলতে পারো। তেমন কিছু না, স্বাভাবিক কয়েকটা কথা আছে, সেই কথাগুলো আপনার সাথে শেয়ার করব জাস্ট, তাছাড়া আর কিছু না। কিন্তু কথাগুলো শোনার পর আপনি প্রস্তুত আছেন কিনা সেটা জানার জন্য। আমি সব কথা শোনার জন্য প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। তোমার যা আছে বলতে পারো। আজকে আমি তোমাকে কিছু বলবো না, শুধু তোমার কি কথা আছে সেটা বলতে থাকো, আমি শুনতেছি। আসলে আমি জানি, আসলে আমি কোনো খারাপ বা কোনো নষ্ট মেয়ে না। আমি একজন ভালো মেয়ে, আর আমার সতীত্ব সব ঠিক আছে। আর আমি আপনার সাথে বাসর রাতে প্র্যাঙ্ক করেছিলাম, মানে বলতে পারেন যে আমি আপনাকে পরীক্ষা করেছিলাম বলা যায়। কারণ নষ্ট মেয়ে যদি আপনার জীবনে আসতো, আর নষ্ট মেয়েকে কি সহ্য করতে হয় বিয়ের পর? আর স্বামীর কাছ থেকে সেই অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি আপনাকে জাস্ট বলেছি আমি খারাপ মেয়ে, আমার সতীত্ব ঠিক নেই। মানে কি বলতে চাচ্ছ বুঝতে পারতেছি না তো। কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি কিছু বুঝতেছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কিসের সতীত্ব, কিসের কি, আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না। আমাকে একটু বুঝিয়ে বলবে তুমি? আচ্ছা, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। কথাটা হচ্ছে এরকম যে আমি একদম ঠিক আছি, আমার সতীত্ব নষ্ট হয়নি। আমি আপনাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম যে আমি একজন খারাপ মেয়ে, আর আপনি তার সাথে কিরকম ব্যবহার করেন বা প্রতিটা মানুষ তার একজন জীবন সঙ্গীর সাথে কি ব্যবহার করতে পারে যখন শুনবে যে তার জীবন সঙ্গিনী ভালো না খারাপ, তার সবই হারিয়ে ফেলেছে, সেটা শোনার পর তার স্ত্রীকে মেনে নেয় নাকি তার সাথে কি ব্যবহার করে সেটার অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি আপনার সাথে নাটক করেছিলাম। আপনি যেহেতু আমাকে মেনে নিতে পারবেন না, তাই আমি ঠিক করেছি আমি কালকে আমার বাবার বাসায় চলে যাব। আম্মুর সাথে অলরেডি আমার কথা হয়ে গিয়েছে। আম্মু আমাকে সব কিছুতে সাপোর্ট করবে, আর আব্বু তো সবসময় আমাকে সাপোর্ট করে। আর আমি কালকে বাসা থেকে চলে যাচ্ছি, আপনার যা খুশি তাই করতে পারেন। দেখেন, আপনাকে শুধু একটা কথা বলবো, আপনার যদি চলে যাওয়ার ইচ্ছা হয় চলে যেতে পারেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, হয়তো আমি আপনার মিথ্যা একটা কথা শুনে আপনাকে মেনে নিতে পারিনি, এটা সত্য। যদি আপনি সত্যি সত্যি সতীত্বহারা হতেন তাহলে আমি আপনাকে কখনোই মেনে নিতাম না। আর আপনি তো আপনার সত্যিটা স্বীকার করলেন, আর আপনি হয়তো এখন ভাবতে পারেন আমি আকুতি মিনতি করব। আপনি আমার জীবনে থেকে যান, আপনি থাকেন, আপনাকে ছাড়া চলবে না, এরকম আমি কিছু বলবো না। আপনার যদি ইচ্ছা হয় থাকবেন, ইচ্ছা হলো চলে যাবেন, আপনার ইচ্ছা। ধন্যবাদ, আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছেন এবং আপনি আপনার মতামত জানিয়ে দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। তাহলে আমি আমার সব কিছু গুছিয়ে নিচ্ছি আপনার রুমে, আর আমার কোনো কিছু থাকবে না, সমস্যা নেই, আপনার কোনো সমস্যা হবে না। একটা কথাই বলবো, বিয়েটা ছেলে খেলা না। যদি আপনার মনে হয় যে আমার বাসায় থাকবেন না, আমার সাথে থাকবেন না, তাহলে না থাকেন, সমস্যা নেই, আমি কিছু বলবো না। আপনি আমাকে ছেড়ে যেতে চাচ্ছেন, আমি আপনাকে যেতে দিচ্ছি। আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কিছু করব না। যদি ইচ্ছা হয় কখনো ফিরে আসার তো ফিরে আসেন, আমার দরজা আপনার জন্য সব সময় খোলা থাকবে। যদি কখনো কোথাও থাকতে না পারেন তাহলে চলে আসিয়েন, সমস্যা হবে না, থাকতে পারবেন। আমার বাসা আপনার জন্যে সবসময় খালি থাকবে। হঠাৎ করে আপনি আমাকে এই অফার দিচ্ছেন, বিষয়টা বুঝলাম না।
আমাকে এত বড় অফার দেওয়ার কারণ কি আমাকে কি বলা যাবে? আমি আপনাকে জোর করতেছি না, যদি বলতে চান তাহলে বলতে পারেন। এই কয়েকদিনে আপনি আমাকে যেভাবে সাপোর্ট করেছিলেন, আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম, ভেঙে পড়েছিলাম। আপনি অনেকভাবে আমাকে সাপোর্ট করেছেন। হয়তো তখন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু পরে ভেবে দেখেছি না, ঠিক আছে, আপনি আমাকে অনেক সাহায্য করতেছেন। আমি আপনার জন্য অনেক সাহস পাচ্ছিলাম, তার জন্য আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আচ্ছা থাকেন তাহলে, আমি ঘুমাবো এখন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যখন বিয়ে করবেন অবশ্যই আমাকে বিয়ের কার্ড পৌঁছে দেবেন। আমি আপনার বিয়ে খাওয়ার জন্য অনেক উৎসুক হয়ে থাকবো, কারণ আমার স্বামীর বিয়ে খেতে পারবো। স্বামী থাকবে না কিছুদিন পর, তো অন্তত স্বামী বলতেছি, ডোন্ট মাইন্ড। হয়তো আর কখনো দেখা হবে না, কিন্তু ভালো থাকবেন, সবসময় নিজের যত্ন রাখবেন, এইটুকুই বলা ছাড়া আমার আর কিছু বলার নাই। আপনার যা যা দরকার নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমি এখন ঘুমালাম, ঘুম থেকে উঠে আপনাকে না দেখতে পারি, আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন, এই প্রত্যাশা করে আপনার সাথে আমার শেষ কথা হলো। কথাটা বলে মাহিন ঘুমিয়ে পড়লো বলতে বিছানায় শুয়ে পড়লো। আর আমি আমার সব জামা কাপড় সুটকেসে নিলাম। কালকে চলে যাচ্ছি আবার একাকিত্ব জীবনে। এখানে কয়েকটা দিন ভালোই কাটলো, আমি পুরোপুরি ঠিক আছি। মাহিন আমাকে মানসিক টর্চার করেছিল, কিন্তু সেটা স্বাভাবিক মনে করে মেনে নেওয়া আমার কর্তব্য ছিল, আর আমি সেটাই করেছি। একটা জিনিস আমি ভালোভাবে উপলব্ধি করতে পারলাম, যদি কখনো কাউকে ভালোবাসেন, বিয়ের আগে অন্তত তার কাছে নিজের দেহটা কখনো বিলিয়ে দেবেন না, আর বিয়ের পর যা খুশি তাই করতে পারেন। তখন সবকিছু পবিত্র হয়ে যায়, কোনো নষ্টামি থাকে না, সেখানে কোনো অবৈধতা থাকে না, সবকিছু বদলে যায়। ভালোবাসা কিন্তু ভাগ্যের ব্যাপার আছে, সবার ভাগ্যে কিন্তু ভালোবাসা থাকে না। সবাই এই কথাটা মাথায় রাখবেন যে ভালোবাসা ভাগ্য গুণে পাওয়া যায়। আমার মনে হচ্ছে না আমি এখানে ভালো মতো থাকতে পারবো, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু এমনও তো হতে পারে আবার এখানে ফিরে আসতে পারো, এমনও তো হতে পারে যে আমি আবার ওই বাড়ি থেকে না যেতে পারি। আমি কিছু জানি না, আমার ভালোবাসা কোথায় আছে, কি অবস্থায় আছে, আমি কিচ্ছু জানি না। এখন পর্যন্ত আমি কাউকে ভালোবাসতে পারিনি, কিন্তু মাহিনের জন্য মায়া সৃষ্টি হয়েছে। আমি থাকতে পারবো, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি কোথাও থাকতে পারবো না। কিন্তু আমার মনে হচ্ছে আমি এখানে থাকতে পারবো, তাই আমি চলে যাচ্ছি। যদি মাহিনের প্রতি আমার টান সৃষ্টি হয়, তাহলে অবশ্যই আমি এই বাসায় ফিরে আসব, তার আগে না। যদি তার জন্য আমার মায়া অনুভব হয়, যদি তাকে ছেড়ে আমার থাকতে খারাপ লাগে, তাহলে আমি ঠিকই এই বাসায় চলে আসব। তখন বুঝতে পারবে মাহিনের জন্য আমার মনে ভালোবাসা সৃষ্টি হয়েছে, আমাকে তার কাছে ফিরিয়ে যাওয়াই উচিত। মাহিন তো আমাকে অনুমতি দিয়েছে যে কোনো সময়ে তার কাছে আসতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। সবার ভালোবাসার মানুষকে সবাই সুন্দরভাবে ভালোবাসবেন, সবাই সবাইকে সুখে রাখবেন, সুখে রাখার চেষ্টা করবেন। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। বলতে পারেন গল্পটা কি ধরনের সমাপ্ত হলো? আপনি একটু ভেবে দেখেন, গল্পটা একটা সমাপ্ত